যাক, শেষ পর্যন্ত একদম পারফেক্ট। আজ জীবনের সব থেকে বড় পরীক্ষা, মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে হওয়ার যত চাপ সব আজ এই ইন্টারভিউটার উপর নির্ভর করছে। আল্লাহ ভরসা, চাকরিটা পেতেই হবে। নিজের মনে কথাগুলো গুছিয়ে নিয়ে এক বুক আশা আর কিছুটা নার্ভাসনেস চেপে অফিসের উদ্দেশ্যে রওনা হলো আয়ান। শহরের নামকরা মেগা কর্পোরেট গ্রুপের কাজঘেরা সুবিশাল বহুতল ভবনে যখন সে পৌঁছালো, তখন চারপাশের চাকচিক্য দেখে তার চোখ কপালে ওঠার জোগাড়। রিসেপশন পার হয়ে ইন্টারভিউ বোর্ডের ওয়েটিং রুমের দিকে যাচ্ছিল সে। করিডোরটা বেশ নিরিবিলি, ফ্লোরটা এত চকচকে যে নিজের জুতো জোড়ার প্রতিফলন দেখা যাচ্ছে। ঠিক তখনই নিজের সিভিতে চোখ বোলাতে বোলাতে এগোচ্ছিল আয়ান, আর অন্য দিক থেকে হাতে ফাইল ও গরম কফির মগ নিয়ে আসছিল এক নারী। উফ, পুড়ে গেল। একেবারে মুখোমুখি ধাক্কা লেগে মুহূর্তের মধ্যেই হাতের ফাইলপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার হলো এই নারীর হাতের মগ থেকে ধোয়া ওঠা গরম কফিটা ছিটকে গিয়ে সরাসরি পড়ল আয়নের সাদের ঠিক বুকের উপর। গরম কফির ছ্যাঁকায় মেজাজটা এক লহমায় সপ্তমে চড়ে গেল আয়ানের। ইন্টারভিউ দিতে আসার ঠিক আগ মুহূর্তে এই বিপর্যয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সে রাগত স্বরে সামনের মানুষটার দিকে তাকিয়ে বলতে চাইল, চোখে দেখতে পান না? অন্ধ নাকি? কিন্তু কথাটা শেষ করতে পারল না আয়ান। সামনের মানুষের দিকে তাকাতেই তার মুখের ভাষা যেন কেড়ে নিল কেউ। তার সামনে দাঁড়িয়ে আছেন এক অপরূপা নারী, পরনে একদম সাদাসিধে কোনো পাট ছাড়া ধবধবে সাদা একটা সুতির শাড়ি, চোখে চশমা, চুলে সাধারণ একটা খোপা করা, কোনো গহনা নেই, কপালে নেই কোনো টিপ, একদম সলিল ও শান্ত এক রূপ। কিন্তু তার চোখের কোণে এক অদ্ভুত বিষাদের মায়া জড়ানো। নারীটি রাগে কিংবা লজ্জায় ক্ষণিকের জন্য চোখ বন্ধ করলেন, তারপর চোখ খুলে আয়নের দিকে তাকিয়ে শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বললেন, সরি, কিন্তু করিডোর দিয়ে হাঁটার সময় ফাইল না দেখে সামনে তাকিয়ে হাঁটা উচিত ছিল আপনার। ভুলটা তো আপনারও ছিল। আর দেখুন আমার শার্টের কি অবস্থা করেছেন। একটু পরেই আমার ইন্টারভিউ, এই অবস্থায় আমি বোর্ডে যাব কি করে? নারীটি আয়নের দিকে একবার চোখ তুলে তাকালেন। তার চোখে এক পলকের জন্য হয়তো অপরাধবোধ জাগলো, কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে গেল। তিনি নিচু হয়ে ফ্লোর থেকে নিজের ফাইলগুলো তুলতে তুলতে বললেন, তার জন্য আমি দুঃখিত। ওয়াশরুমে গিয়ে একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করুন। আশা করি ইন্টারভিউ ভালো হবে। এভাবে কেউ চলে যায়? পুরো শার্টটাই শেষ করে দিল। কোনো বাড়তি অনুশোচনা বা নাটকীয়তা না দেখিয়ে ফাইলগুলো বুকে চেপে ধরে লেডি লেডি ভাব নিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন তিনি। আইন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। শার্টের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে ছুটল সে। টিস্যু আর জল দিয়ে কোনো মতে দাগটা হালকা করার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না বিশেষ। বুকের উপর একটা বড় সড়ো কফি দাগ নিয়েই তাকে ইন্টারভিউ রুমে ডাক আসার অপেক্ষা করতে হলো। কিছুক্ষণ পর সেখানে একজন এসে দাঁড়ালো। মিস্টার আয়ান আহমেদ, আপনার সিরিয়াল চলে এসেছে। প্লিজ আমার সাথে ইন্টারভিউ রুমের দিকে আসুন। জি চলুন। ইন্টারভিউ রুমে দরজাটা আলতো ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো আয়ান। বোর্ডে 3 জন বসে আছেন, 2 জন মাঝবয়সী ভদ্রলোক এবং ঠিক মাঝখানে চেয়ারটিতে বসে আছেন একজন নারী, যার দিকে চোখ পড়তেই আয়ানের পায়ের তলার মাটি সরে যাওয়ার জোগাড় হলো। সাদা শাড়ি পরা সেই গম্ভীর নারীটি মাঝখানে প্রধানের চেয়ারটাই বসে আছেন। টেবিলের উপর রাখা নেম প্লেটে জল করছে নামটা, নীলা রহমান, ম্যানেজিং ডিরেক্টর। মে আই কাম ইন স্যার? আই মিন ম্যাম। ইয়েস, কাম ইন। প্লিজ সিট ডাউন। আইন কোনো মতে গিয়ে চেয়ারটাই বসলো। তার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। সে বুঝতে পারলো ইন্টারভিউ শুরু হওয়ার আগেই সে যার সাথে ঝগড়া করে এসেছে তিনি এই কোম্পানির সর্বা এমডি নীলা ম্যাম। আর অফিসের স্টাফদের ফিসফিসানি থেকে আইন একটু আগে জেনেছে এই অল্প বয়সে নীলা ম্যাডাম একজন বিধবা। স্বামীর মৃত্যুর পর শক্ত হাতে পুরো বিজনেস একাই সামলাচ্ছেন। নীলা আয়নের দিকে তাকালেন, তার চোখ দুটো সরাসরি গিয়ে পড়ল আয়নের শার্টের সেই কফির দাগটার উপর। নীলার ঠোঁটের কোণে হালকা অদৃশ্য এক চিলতে হাসি রেখা ফুটে উঠল। বোঝে গেল না। তিনি ফাইলটা খুলে গম্ভীর গলায় বললেন, তো মিস্টার আয়ান আহমেদ, লেটস স্টার্ট। চাকরিটা তো গেল, প্রথম দেখাতেই এত বড় অ্যাক্সিডেন্ট যার সাথে, সেই এখন আমার ভাগ্য বিধাতা। মিস্টার আয়ান আহমেদ, আপনার সিভি বলছে আপনি এই লাইনে একদম নতুন। কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া আমাদের এই মাল্টিন্যাশনাল কর্পোরেশনে সরাসরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য অ্যাপ্লাই করার সাহসটা কোথা থেকে পেলেন? নীলা কথাগুলো বলার সময় আয়নের দিকে তাকালোও না। সে অত্যন্ত নিখুঁত এবং পেশাদার ভঙ্গিতে সিভির পাতাগুলো উল্টাচ্ছিল। তার গলার আওয়াজ ছিল বরফের মতো শীতল এবং গম্ভীর।
যেখানে সামান্যতম কোনো আবেগের ছোঁয়া নেই। ডান হাতের আঙ্গুলে থাকা একটি দামি কলম ও হালকা করে টেবিলের উপর টোকা দিয়েছিল, যা পুরো রুমে একটা অদ্ভুত গম্ভীর পরিবেশ সৃষ্টি করছিল। ম্যাম, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়তো নেই, কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং ইন্টার্নশিপের সময় আমি যে প্রজেক্টগুলো হ্যান্ডেল করেছি সেগুলো আমাকে যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি করেছে। তাছাড়া নতুনদের কাজের প্রতি আগ্রহ এবং শেখার মানসিকতা অনেক সময় অভিজ্ঞদের চেয়েও বেশি থাকে। বিজনেস শুধু আগ্রহ বা মানসিকতা দিয়ে চলে না মিস্টার আহমেদ। এখানে প্রতিদিন কোটি টাকার সিদ্ধান্ত নিতে হয়। আমাদের কোম্পানি যদি আগামী কোয়ার্টারে লজিস্টিক্স সাপ্লাই চেইনে বড় কোনো সংকটে পড়ে, তবে একজন ফ্রেশার হিসেবে আপনি কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে সেই ক্ষতি সামাল দেবেন? এবার নীলা তার চশমাটা নাক বরাবর একটু ঠিক করে সরাসরি আয়নের চোখের দিকে তাকালো। তার চোখে সেই চিলতে চাহনি আর রাজকীয় অ্যাটিটিউডের সামনে যে কোনো সাধারণ মানুষের ঘাবড়ে যাওয়ার কথা। তার বসার স্টাইল, কথা বলার ধরন এবং চারপাশের গম্ভীর ব্যক্তিত্বই বলে দিচ্ছিল সে কোনো সাধারণ নারী নয়, একজন তুখোড় এবং প্রফেশনাল বিজনেস ওম্যান। ম্যাম, এই ধরনের সংকটে আমি সবার আগে অল্টারনেটিভ সোর্সিং এবং ব্যাকআপ ভেন্ডরদের অ্যাক্টিভেট করব। একই সাথে আমাদের যে ডেড স্টক বা সেফটি স্টক থাকবে সেটা দিয়ে প্রথম কয়েক সপ্তাহ প্রোডাকশন সচল রাখবো। এর মধ্যে কস্ট মিনিমাইজেশনের জন্য আমরা ট্রান্সপোর্ট রুট রিম্যাপ করতে পারি, যাতে খরচ এবং সময় দুটোই বাঁচে। গুড। থিওরিটিক্যালি উত্তরটা ভালো, কিন্তু যদি মেইন সাপ্লায়ার শেষ মুহূর্তে ব্যাকআউট করে এবং ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তখন কি করবেন? আইনি প্রক্রিয়ায় গেলে তো অনেক সময় নষ্ট হবে। সেক্ষেত্রে আমরা লিগেল নোটিশ তৈরি রাখার পাশাপাশি তাদের সাথে একটা শর্ট টার্ম নেগোসিয়েশনে যাব। তবে প্যারালালি আমরা লোকাল মার্কেটের ইমার্জেন্সি ডিস্ট্রিবিউটরদের সাথে কন্ট্রাক্ট করব। বিজনেস সচল রাখাটাই তখন ফার্স্ট প্রায়োরিটি হবে। ইগো বা আইনি লড়াই পরের বিষয়। আয়নের আত্মবিশ্বাসী এবং যুক্তিপূর্ণ উত্তর শুনে ইন্টারভিউ বোর্ডের বাকি দুজন কর্মকর্তা নিজেদের মধ্যে একটু চোখাচোখি করলেন। তাদের মুখে স্পষ্ট সন্তুষ্টির ছাপ ছিল, কিন্তু নীলার মুখে কোনো পরিবর্তন হলো না। সে আগের মতোই পাথরের মতো গম্ভীর এবং নির্বিকার রইল। সে তার টেবিলের উপর রাখা ফাইলটা হালকা করে শব্দ করে বন্ধ করলো, যা বুঝিয়ে দিল সে এই বিষয়ে আর কথা বাড়াতে চান না। আমাদের ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আপনার আইডিয়া কেমন? যদি কোনো প্রজেক্টে হঠাৎ করে ইনভেস্টমেন্ট আটকে যায় এবং ব্যাংক লোন রিজেক্ট হয়, তখন ইন্টারন্যাশনাল ফান্ডিং কিভাবে রিকভার করবেন? আমরা কোম্পানির নন কোর অ্যাসেটগুলো সাময়িকভাবে লিভারেজ করতে পারি ম্যাম। তাছাড়া কারেন্ট অ্যাকাউন্ট রিসিভেবলস যেগুলো মার্কেটে ডিউ আছে সেগুলো দ্রুত কালেকশনের জন্য একটি স্পেশাল ড্রাইভ দেওয়া যেতে পারে। প্রয়োজনে ক্লায়েন্টদের ক্যাশ ডিসকাউন্ট অফার করে দ্রুত ফান্ড লিকুইডিফাই করা সম্ভব। একের পর এক কঠিন প্রশ্নের উত্তর অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে দিয়ে গেল। করিডোরে সেই ঘটনার পর তার মনের মধ্যে যে ভয় ছিল আর নার্ভাসনেস ছিল, তা সে নিজের দক্ষতার আড়ালে সম্পূর্ণ লুকিয়ে ফেলেছে। তবে নীলা রহমান নিজের গম্ভীরতা এবং প্রফেশনাল ইমেজের বাইরে এক চুলও নড়ল না। সে কলমটা টেবিল ওপর রেখে চেয়ারে একটু হেলান দিয়ে বসলো। তার বসার এই রাজকীয় স্টাইলটাই বলে দেয় যে সে কাউকে পরোয়া করে না। আপনার অ্যানালাইসিস বেশ শার্প মিস্টার আয়ান আহমেদ, কিন্তু বাস্তব ফিল্ডে কাজ করা আর এসি রুমে বসে ইন্টারভিউ দেওয়া এক জিনিস নয়। আপনার ইন্টারভিউ শেষ। যদি আপনার চাকরিটা কনফার্ম হয়ে থাকে, তবে আমাদের HR ডিপার্টমেন্ট থেকে আপনাকে যথাসময় জানিয়ে দেওয়া হবে। আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। আয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হালকা গুন্নিশ করে রুম থেকে বেরিয়ে এলো। ইন্টারভিউ রুমের ভারী দরজাটা পার হয়ে করিডোরে আসতেই সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার শার্টের বুকের উপর কফি সেই বড় দাগটা এখনো শুকিয়ে শক্ত হয়ে আছে। সে একটা তপ্ত শ্বাস ফেলে লিফটের দিকে এগোতে লাগলো। চাকরিটা যে আমার হবে না সেটা তো 100% শিওর। প্রথম দেখাতে যার শার্টে কফি ঢেলে ঝগড়া করে এলাম সেই কোম্পানির এমডি, তার উপর ম্যাডামের যে অ্যাটিটিউড আর গাম্ভীর্য, বাপরে বাপ, পুরো বরফের টুকরো একটা। ইন্টারভিউ যতই ভালোই হোক, এমন কড়া মেজাজের প্রফেশনাল ওমেন আমাকে কোনোদিনই সিলেক্ট করবে না। শুধু শুধু আশা করে লাভ নেই, অন্য কোথাও চেষ্টা করতে হবে। ইন্টারভিউ দিয়ে বাড়ি ফেরার পর থেকে আয়নের মনটা ভীষণ ভার হয়েছিল। ঢাকা শহরে এক চিলতে ভাড়া বাসে তাদের মধ্যবিত্ত সংসার। বাবা অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, মা ঘর সামলান আর ছোট ভাইটা কলেজে পড়ে। আয়নের লাইফস্টাইল একদম সাদাসিধে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কিংবা বাড়তি বিলাসী জীবন কাটানোর সামর্থ্য বা ইচ্ছে কোনোটি তার নেই।
বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরার দায়িত্বটাই তার মাথায় 24 ঘন্টা ঘোরে। ডাইনিং টেবিলে রাতের খাবার খেতে বসে আয়ন শুধু ভাতের প্লেটের দিকে তাকিয়ে হাত নাড়ছিল। কিরে আয়ান, খাওয়ার টেবিলে বসেও এমন উদাস হয়ে আছিস কেন? আজ তো মেগা কর্পোরেট গ্রুপে তোর ইন্টারভিউ ছিল, কেমন হলো পরীক্ষা? বাবা, ইন্টারভিউ খুব ভালো হয়েছিল। ওরা যত কঠিন কঠিন প্রশ্ন করেছে সবগুলোর উত্তর আমি একদম পারফেক্টলি দিয়ে এসেছি। কিন্তু কিন্তু কি ভাইয়া, চাকরিটা কি হচ্ছে না? অমন বড় কোম্পানিতে তো চাকরি হয়ে গেলে তো আমাদের সব কষ্ট দূর হয়ে যেত। আমি বন্ধুদের অলরেডি বলে রেখেছি আমার ভাইয়া বড় অফিসার হচ্ছে। চাকরিটা মনে হয় হবে না রে। আসলে ইন্টারভিউ রুমে ঢোকার আগেই করিডোরে একটা অঘটন ঘটে গিয়েছিল। আমার অসাবধানতায় কোম্পানির যিনি এমডি সেই ম্যাডামের সাথে ধাক্কা লেগে ওনার হাতের কফি আমার শার্টে পড়ে যায়। মেজাজ গরম থাকায় আমি ওনাকে অন্ধ বলে ঝগড়া করে ফেলেছিলাম। আয়নের কথা শুনে ডাইনিং টেবিলে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। আয়নের বাবা চশমাটা নাক থেকে নামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। ছোট ভাইটাও হা করে বড় ভাইয়ের দিকে তাকিয়ে রইল। আয়ন নিজের কপালটা হাত দিয়ে চেপে ধরে টেবিলের দিকে তাকিয়ে রইল। তুই ইন্টারভিউ দিতে গিয়ে অমন একটা কাণ্ড করলি, যাকে বলে নিজের পায়ে নিজে কোড়াল মারা। এই যুগে একটা চাকরির জন্য মানুষ কত তেল মারে, আর তুই বসের সাথেই ঝগড়া করে এলি। চাকরিটা তো গেলই। আয়ানের বাবা, তুমি ওকে আর বকাঝকা করো না তো। ছেলেটা এমনিতে মন খারাপ করে আসে, ও তো আর ইচ্ছে করে এই কাজটা করেনি, ভুলবশত হয়ে গেছে। কিন্তু ভাইয়া, তুমি তো বললে ইন্টারভিউ ভালো হয়েছে। ম্যাডাম কি ওনার পার্সোনাল রাগের কারণে তোমার চাকরিটা দিল না? এটা তো অন্যায়। আমি জানি না রে, তবে ম্যাডামের যে অ্যাটিটিউড আর গাম্ভীর্য, ওনাকে দেখে মনে হলো না উনি খুব সহজ সরল মানুষ, পুরো বিজনেসম্যান টাইপ মন মানসিকতা। ইন্টারভিউ শেষে আমাকে কোল্ড গলায় বললেন যে চাকরি কনফার্ম হলে জানানো হবে, কিন্তু আমার মন বলছে ওই কফি কাণ্ডের পর উনি আমাকে কখনোই সিলেক্ট করবেন না। আয়ন প্লেটের ভাতগুলো নাড়াচাড়া করে হাত ধুয়ে টেবিল থেকে উঠে নিচের অন্ধকার ঘরের দিকে চলে গেল। তার পেছনে পেছনে ভাতের থালা হাতে ঘরে ঢুকলেন তার মা। মায়ের মন তো সন্তানের এমন মলিন মুখ তিনি সহ্য করতে পারছেন না। তিনি খাটের কোণে বসে আয়নের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ভাতগুলো তো ঠিক মতো খেলি না বাবা, নে আমার হাত থেকে 2টা লুকমা খেয়ে নে। ক্ষুধা নেই মা, নিজের উপর খুব রাগ হচ্ছে। কত আশা নিয়ে গিয়েছিলাম চাকরিটা পাওয়ার জন্য, আমার এই একটা ভুলের জন্য এত বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল। চিন্তা করিস না বাবা, এবার হয়নি তো কি হয়েছে, সামনে এবার নিশ্চয়ই হবে। তোর মতো যোগ্য ছেলেকে কোনো কোম্পানি আটকে রাখতে পারবে না। কিন্তু মা, আমাদের সংসারের যে অবস্থা, বাবার রিটায়ারমেন্টের পর জমানো টাকাও শেষ হয়ে আসছে। আমার দ্রুত একটা চাকরি দরকার ছিল। রিজিকের মালিক তো মানুষ না বাবা, রিজিকের মালিক মহান আল্লাহ। তুই সবসময় আল্লাহকে ডাকিস, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য যা ভালো ঠিক সেটাই করবেন। হয়তো ওই অফিসের চেয়েও ভালো কোনো জায়গায় তোর জন্য অপেক্ষা করছে। মন খারাপ করে নিজের শরীরটা নষ্ট করিস না। মায়ের মুখের এই সান্ত্বনা আর পরম ভালোবাসার হাত যেন আয়নের বুকের ভেতর জমে থাকা সব হতাশা এক নিমেষেই ধুয়ে মুছে দিল। সে মায়ের কোলে মাথা রেখে চোখ দুটো বুজে ফেলল। কিন্তু আয়ন তখনও জানত না আল্লাহর পরিকল্পনা সত্যি কত অদ্ভুত আর চমৎকার হতে চলেছে। ঠিক 72 ঘন্টা পরের কথা। আয়ন তখন বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে অন্য একটা চাকরির সার্কুলার দেখছিল। হঠাৎ করে তার ফোনে মেসেজ টোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নোটিফিকেশনটা দেখেই আয়নের বুকটা ধক করে উঠল। এনকে গ্রুপ অফ কোম্পানিজ থেকে অফিসিয়াল মেসেজ এসেছে। কাঁপা কাঁপা হাতে মেসেজটা ওপেন করতে আয়নের চোখ দুটো চানা বড়া হয়ে গেল। মা, বাবা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখবে এসো কি হয়েছে। আয়নের চিৎকার শুনে রান্নাঘর থেকে মা আর বসার ঘর থেকে বাবা ও ছোট ভাই হন্ততন্ত হয়ে ছুটে এলো। সবার চোখে মুখে এক রাশ উদ্বেগ। কি হয়েছে বাবা, অমন চিৎকার করছিস কেন? কোনো বিপদ হয়েছে নাকি? বিপদের উল্টোটা হয়েছে মা। আমি সিলেক্টেড। এনকে গ্রুপ থেকে জয়নিং লেটার পাঠিয়েছে। আগামীকাল থেকে আমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করতে বলেছে। সত্যি ভাইয়া? ইয়াহু! আমি জানতাম তোমার চাকরিটা হবেই। বসের শার্টে কফি ঢেলে দিয়েও চাকরি পেয়ে গেলে। তুমি তো আসলেই জিনিয়াস। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। তুই সত্যি অনেক যোগ্য, তাই ওনারা পার্সোনাল রাগ ভুলে তোকে সিলেক্ট করেছেন। মন দিয়ে কাজ করিস বাবা। আমি তোকে বলেছিলাম না বাবা, আল্লাহকে ডাকিস, তিনি উত্তম পরিকল্পনাকারী। দেখলি তো মায়ের কথা সত্যি হলো কি না। তুই এবার হাত মুখ ধুয়ে আয়, আমি আজ মিষ্টি কিছু তৈরি করি।
পুরো পরিবারে যেন ঈদের আনন্দ নেমে এলো। পরের দিন সকালে আয়ন একদম নতুন একটা হালকা নীল রঙের শার্ট পরে চুলগুলো সুন্দর করে আশ্রে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। আজ আর শার্টে কোনো কফির দাগ নেই, মনে নেই কোনো হতাশা, তবে বুকটা দূর দূর কাঁপছিল। ঠিক সময়ে এনকে গ্রুপে সেই বিশাল কাচের ভবনের সামনে এসে পৌঁছালো সে। ভেতরে ঢুকেই সে সোজা চলে গেল এইচআর ডিপার্টমেন্টে। সেখান থেকে সব ফর্মালিটিজ শেষ করে তাকে তার ডেস্কে নিয়ে যাওয়া হলো। মিস্টার আয়ান আহমেদ, এটা আপনার ডেস্ক। আপনার সমস্ত ফাইল আর ল্যাপটপ রেডি আছে। তবে কাজ শুরু করার আগে এমডি ম্যাম আপনাকে ওনার কেবিনে ডেকেছেন, এখনই যান। জি ধন্যবাদ, আমি এখনই যাচ্ছি। এমডি ম্যামের নাম শুনতেই আয়নের গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। করিডোর দিয়ে হাঁটার সময় সে একবার চারপাশ খুব ভালো করে দেখে অত্যন্ত সাবধানে এগোতে লাগলো। নীলা রহমানের কেবিনের সামনে এসে সে দরজায় নক করলো। ভেতর থেকে সেই পরিচিত গম্ভীরা শীতল কণ্ঠস্বর ভেসে এলো, কামিন। আয়ন দরজা খুলে ভেতরে ঢুকলো। নীলা আজ একটা হালকা বেগুনি রঙের সুতির শাড়ি পরেছেন, চোখে চশমা, টেবিলে রাখা ল্যাপটপের স্ক্রিনে তার তীক্ষ্ণ নজর। বরাবরের মতোই তার বসার স্টাইল এবং রাজকীয় গম্ভীরতা পুরো রুমে একটা থমথমে ভাব তৈরি করে রেখেছে। গুড মর্নিং ম্যাম, আমি আয়ান আহমেদ আজ জয়েন করেছি। মর্নিং। বসুন মিস্টার আহমেদ। আইন চুপচাপ সামনের চেয়ারটাই বসলো। নীলা আরো 1 মিনিট ল্যাপটপে কি যেন টাইপ করলো, তারপর চশমাটা টেবিল উপর রেখে সোজা হয়ে বসলো। তার গম্ভীর চোখের চাহনি সরাসরি গিয়ে পড়লো আয়নের চোখের উপর। সেই চাহনিতে এতটুকুও নমনীয়তা ছিল না। আপনি হয়তো ভাবছেন ইন্টারভিউর দিন আমার সাথে অমন রুড বিহেভিয়ার করার পরেও আপনি চাকরিটা কিভাবে পেলেন। এনকে গ্রুপে পার্সোনাল ইগো বা ইমোশনের কোনো জায়গা নেই। আপনার ইন্টারভিউ ভালো ছিল, আপনার স্ট্র্যাটেজি আমার পছন্দ হয়েছে, তাই আপনি আজ এখানে। কোম্পানি আপনাকে সুযোগ দিয়েছে আর আপনাকে প্রমাণ করতে হবে যে এই চেয়ারটার যোগ্য আপনি। থ্যাংক ইউ ম্যাম, আমি আমার শেয়ারটা দেওয়ার চেষ্টা করব। আপনি নিরাশ হবেন না। চেষ্টা শব্দটা আমি পছন্দ করি না মিস্টার আহমেদ। আই নিড রেজাল্ট। আর হ্যাঁ, আরেকটা কথা, করিডোরে ফাইল দেখতে দেখতে হাঁটা যেমন আপনার দায়িত্ব জ্ঞানহীনতা ছিল, ঠিক তেমনি ইন্টারভিউ বোর্ডে বসের সামনে নার্ভাস হয়ে যাওয়াটাও প্রফেশনালিজম নয়। এই অফিসে কাজ করতে হলে আপনার কনসেন্ট্রেশন 100% থাকতে হবে। আশা করি ভবিষ্যতে করিডোরে আর কোনো কফি নষ্ট হবে না। নীলার এই মারাত্মক অ্যাটিটিউড আর প্রফেশনাল কথার টোন দেখে আয়ন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। নাটি যেন কোনো কিছুকেই পাত্তা দেয় না, এক উচ্চারণও ছাড় দেওয়ার পাত্রী নয় সে। তার ব্যক্তিত্বে যে পরিমাণ গাম্ভীর্য আর আভিজাত্য মেশানো, তা যে কোনো পুরুষকে ঘায়েল করার জন্য যথেষ্ট। ইউ মে গো নাও। আপনার টেবিল ডেস্কে প্রথম প্রজেক্টের ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে। লাঞ্চের আগে আমি ওটার অ্যানালাইসিস রিপোর্ট চাই। জি ম্যাম, আমি এখনই কাজ শুরু করছি। আইন কেবিন থেকে বেরিয়ে এসে লম্বা একটা শ্বাস নিল। কাজের প্রথম দিনেই বসের কাছ থেকে এমন কড়া প্রফেশনাল ডিরেকশন পেয়ে সে বুঝতে পারল এই এনকে গ্রুপে টিকে থাকতে হলে তাকে 24 ঘন্টা অ্যালার্ট থাকতে হবে। তবে মনে মনে সে নীলা রহমানের এই মারাত্মক ব্যক্তিত্ব আর কাজের প্রতি সততার প্রতি এক ধরনের অদ্ভুত শ্রদ্ধা অনুভব করতে শুরু করলো। এনকে গ্রুপ অফ কোম্পানিতে জয়েন করার পর থেকেই আয়নের দিনগুলো আর সাধারণ 10-5টা অফিসের মতো কাটছিল না। প্রতিদিন সকাল 9টায় টেবিলে বসা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত সে ফাইলের পর ফাইল ঘেটে পুরো প্রজেক্টের নারী নক্ষত্র বোঝার চেষ্টা করত। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে হওয়ার কারণে তার মনের ভেতর একটা জেদ কাজ করছিল। সে নিজেকে প্রমাণ করতে চাই। অফিসের শত নিষ্ঠাবান কর্মীর বড় অভাব ছিল, আর ঠিক এই জায়গাতেই আয়ন নিজের সর্বোচ্চ শ্রম ঢেলে দিচ্ছিল। প্রজেক্টের খরচ কমানো থেকে শুরু করে সাপ্লাই চেনকে একদম নিখুঁত করা, সব জায়গাতেই সে নিজের মেধা আর সততার ছাপ রাখতে চেষ্টা করলো। ভাইয়া, তুমি এখন এই অফিসের ফাইলপত্র ঘরের বিছানায় নিয়েও ঘুমাবে? আজকাল তো বাড়ি ফিরেও ল্যাপটপ থেকে চোখ সরাও না। এত খাটলে শরীরটা তো ভেঙে যাবে। কি করব বল রে, মেগা প্রজেক্টের দায়িত্বটা ম্যাম আমার উপরই দিয়েছেন। এই কাজে সামান্য একটা ভুল হওয়া মানে কোম্পানির কয়েক কোটি টাকা লোকসান। তার চেয়েও বড় কথা, নীলা ম্যামের চোখের দিকে তাকালে বোঝা যায় তিনি ভুল একদমই বরদাস্ত করেন না। তার রাজকীয় গাম্ভীর্যের সামনে দাঁড়িয়ে কথা বলতে হলে নিজের কাজে কোনো খামতি রাখা যাবে না। আইন শুধু মুখেই বলল না, কাজেও তা করে দেখালো। নতুন প্রজেক্টের জন্য যখন কাঁচামাল কেনার তদারকি শুরু হলো, তখন কোম্পানির বেশ কয়েকজন পুরনো কর্মকর্তা সাপ্লাইয়ের সাথে গোপনে চুক্তি করে কম দামি জিনিস বেশি দামে কেনার পায়তারা করছিল। আইন ফাইলগুলো ভালোভাবে চেক করে সেই 2 নম্বরই ধরে ফেল। সে নিজে সরাসরি লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটের বড় বড়
ডেন্ড্রদের সাথে কন্ট্যাক্ট করলো এবং সততার সাথে নেগোসিয়েশন করে আগের চেয়েও বেশ প্রায় 20% কম খরচে প্রিমিয়াম কোয়ালিটির কাঁচামাল নিশ্চিত করলো। এই বড় সাফল্যের পর পুরো অফিসে আয়নের সততা আর কাজের প্রশংসা ছড়িয়ে পড়ল। মিস্টার আয়ান আহমেদ, লজিস্টিক প্রজেক্টের সাকসেস রিপোর্ট দেখে এমডি ম্যাম আপনাকে ওনার কেবিনে ইমিডিয়েটলি ডেকে পাঠিয়েছেন। মনে হচ্ছে আজ আপনার বড় কোনো প্রমোশন বা রিওয়ার্ড অপেক্ষা করছে। ধন্যবাদ, আমি ফাইলগুলো নিয়েই যাচ্ছি। আর নিজের কাজের সমস্ত ডাটা আর কস্ট অ্যানালাইসিস রিপোর্টটা গুছিয়ে নিয়ে নীলার কেবিনের দিকে রওনা হলো। প্রতিদিনের মতো সে দরজায় হালকা নক করে অনুমতি চাইল। কেবিনের ভিতরে বসে থাকা নীলা রহমানের আজ পরনে ছিল একটা নেভি ব্লু কালারের জামদানি শাড়ি, চোখে সেই চশমার নিখুঁত প্রফেশনাল হেয়ার স্টাইল। সে এক নজরে পুরো রুমের পরিবেশ নিজের ব্যক্তিত্ব দিয়ে শাসন করছিল। টেবিলের উপর আয়নের জমা দেওয়া সাকসেস রিপোর্টটা খোলা ছিল। গুড আফটারনুন ম্যাম, নতুন প্রজেক্টের কস্ট সেভিংস আর ভেন্ডর ফাইনাল ফাইলের হার্ড কপিটা নিয়ে এসেছি। বলুন মিস্টার আহমেদ। আয়ন চেয়ার টেনে বসলো। নীলা তার ডান হাতের দামি পেনটা দিয়ে ফাইলে একটা স্বাক্ষর করলো, তারপর চশমাটা টেবিলের উপর নামিয়ে রাখলেন। তার সেই শান্ত, গম্ভীর আর শীতল চোখ দুটো সোজা গিয়ে স্থির হলো আয়নের উপর। তার চলন বলন আর তাকানোর স্টাইলে কোনো রকম আলগা উচ্ছ্বাস ছিল না, কিন্তু এক ধরনের মারাত্মক আভিজাত্য মিশেছিল। আমি আপনার পুরো রিপোর্টটা দেখেছি। পুরো ভেন্ডরদের যে সিন্ডিকেট ছিল সেটাকে আপনি যেভাবে ব্রেক করেছেন এবং কোম্পানির প্রায় 25 লক্ষ টাকা বাঁচিয়েছেন তা প্রশংসনীয়, সত্যিই প্রশংসনীয়। আমাদের ইন্টারনাল অডিট টিমও আপনার ফাইলের সততা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি। আপনার মতো একজন ফ্রেশারের কাছ থেকে এত নিখুঁত এবং অনেস্ট কাজ আমি আশা করিনি। থ্যাংক ইউ ম্যাম, আমি শুধু আমার দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি। কোম্পানি আমাকে যে সুযোগ দিয়েছে তার মর্যাদা রাখা আমার কর্তব্য ছিল। কর্তব্য অনেকেই দেখায় মিস্টার আহমেদ, কিন্তু প্রেশারের মুখে দাঁড়িয়ে সততা বজায় রাখাটা সবাই পারে না। অফিসের কিছু সিনিয়র অফিসার আপনার এই সততার কারণে একটু বিরক্ত, কারণ তাদের পার্সোনাল কমিশন বন্ধ হয়ে গেছে। আপনি কি জানেন যে এই কারণে আপনার ক্যারিয়ারের উপর এক ধরনের রিস্ক তৈরি হতে পারে? তারা আপনার নামে উল্টো কমপ্লেনও করতে পারে। আমি এই বিষয়ে অবগত আছি ম্যাম, কিন্তু আমার বাবা সবসময় একটা কথা শিখিয়েছেন, সৎ পথে থাকলে হয়তো একটু বেশি কষ্ট করতে হয়, কিন্তু দিন শেষে জয়টা সততারই হয়। আমি কোম্পানির স্বার্থে কাজ করছি, কোনো ব্যক্তির স্বার্থে নয়। তাই কে আমার উপর রাগ করলো সেটা নিয়ে আমি একদমই চিন্তিত নই। আয়নের এই স্পষ্ট এবং আত্মবিশ্বাসী কথাগুলো শুনে নীলার চোখের কোণে এক পলকের জন্য যেন এক অদ্ভুত মুগ্ধতা খেলে গেল। তবে সে নিজের প্রফেশনাল গম্ভীরতার দেওয়ালটা ভাঙতে দিল না। সে চেয়ারে আরও একটু হেলান দিয়ে বসে নিজের চিরচেনা মারাত্মক অ্যাটিটিউড নিয়ে কথা বলতে লাগলো। খুব ভালো, আদর্শের কথা শুনতে ভালোই লাগে, তবে রিয়েল বিজনেস ওয়ার্ল্ডে শুধু আদর্শ দিয়ে টিকে থাকা যায় না, তীক্ষ্ণ বুদ্ধিরও প্রয়োজন হয়। আপনি সেই বুদ্ধিটা দেখিয়েছেন। মেগা প্রজেক্টরের এই সাকসেসের পর আমি আপনাকে কোম্পানির কোর এক্সিকিউটিভ টিমে ইনক্লুড করছি। আগামী মাস থেকে আপনার স্যালারি এবং অ্যালাউন্স দুটোই বাড়িয়ে দেওয়া হবে। আপনার এই বিশ্বাসের জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমি ভবিষ্যতে আরও ভালো কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আপনার কাজের পাওনা। তবে মনে রাখবেন, আপনি যত উপরে উঠবেন আমার এক্সপেকটেশন আপনার প্রতি তত বাড়বে। পরের সপ্তাহে নতুন প্রজেক্টের প্রেজেন্টেশনটা আমি নিজে দেখব, যে সেখানে যেন কোনো লুপ হোল না থাকে। ইউ মে গো নাও। অ্যান্ড কেবিন থেকে বেরিয়ে আসার সময় লক্ষ্য করল নীলা রহমান আবার অত্যন্ত মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ ডুবিয়েছেন। এই নারী আসলেই এক রহস্য। সে যেমন গম্ভীর তেমনই প্রফেশনাল, কোনো কিছুতেই সে যেন একটুও বিচলিত হয় না, একচুল পরিমাণ আলগা ইমোশন দেখায় না। কিন্তু আয়ান আজ নিজের সততার পুরস্কার পেয়ে মনে মনে এক ধরনের পরম তৃপ্তি পেল। সে নিজের ডেস্কে ফিরে গিয়ে পরবর্তী প্রজেক্টের কাজে দ্বিগুণ উৎসাহে মনোযোগ দিল। মেগা প্রজেক্টর অভাবনীয় সাফল্যর পর অফিসে আয়নের সুনাম যত বাড়ছিল ঠিক ততটাই বাড়ছিল কিছু পুরনো আর দুর্নীতিপরায়ণ কর্মকর্তার বুকের ভেতরে হিংসার আগুন। বিশেষ করে পারচেজ ডিপার্টমেন্টের হেড রফিক সাহেব এবং সিনিয়র এক্সিকিউটিভ তারেক আহমেদ কোনোভাবেই একজন ফ্রেশারের এই জয় জয়কার মেনে নিতে পারছিলেন না। আইনের সততার কারণে তাদের এতদিনে মোটা অঙ্কের অবৈধ কমিশন বন্ধ হয়ে গেছে। একদিন বিকালে অফিসে পেছনে নির্জন করিডোরে দাঁড়িয়ে রফিক আর তারেক নিজেদের মধ্যে ফিসফিস করে ষড়যন্ত্র গভীরে লিপ্ত হচ্ছিলেন। দেখছো তারেক, কালকে ছোকরা এসে আজ আমাদের মাথার ওপর ছড়ি ঘোরাচ্ছে।
ম্যাডাম তো এখন আয়ান আহমেদ বলতে অজ্ঞান। ওর তৈরি করা রিপোর্টের বাইরে ম্যাডাম এখন আর কোনো ফাইল চোখেই দেখছেন না। আমাদের এত বছরের চেইনটা ও এক ঝটকায় ভেঙে দিল। ঠিক বলেছেন রফিক ভাই। এই আয়ান যদি আর কিছুদিন এই চেয়ারে টিকে থাকে তাহলে আমাদের চাকরি বাঁচানোই দায় হয়ে পড়বে। নতুন যে সোর্সিং ফাইলটাও রেডি করেছে ওটাতে আমাদের আগের ভেন্ডরদের নাম সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছে। এভাবে চললে এই মাস থেকে আমাদের পকেটে 1 টাকাও ঢুকবে না। গুড়গুড়ে কাশির মতন শুধু আফসোস করলে হবে না তারেক, কিছু একটা করতে হবে। এই ছোকরাকে এমন ভাবে পাহারা দিতে হবে যেন এনকে গ্রুপের ধুলোবালি আর কোনোদিন চোখে না দেখে। ম্যাডাম এমনিতেই কাজের ব্যাপারে যতই পারফেক্ট, কোনো ফ্রড বা জালিয়াতি দেখলে ততটাই নিষ্ঠুর। আয়নের আমাদের এই সততার জায়গাটাতেই আঘাত করতে হবে। আমার মাথায় একটা মারাত্মক বুদ্ধি আছে রফিক ভাই। আগামীকালই নতুন প্রজেক্টের বাজেট আর ফান্ড অ্যালটমেন্টের ফাইনাল ফাইল সাবমিট করার কথা। আয়ন অলরেডি ফাইলটা রেডি করে ওর ডেস্কে লক করে রেখেছি। আজ রাতে সবাই অফিস থেকে চলে যাওয়ার পর আমি যদি কোনো মতে ওর ড্রয়ার থেকে ফাইলটা বের করে ভিতরের অরিজিনাল পেজগুলো বদলে দিয়ে একটা ভুয়া খরচের পেজ ঢুকিয়ে দিই। চমৎকার বুদ্ধি। এই ভুয়া পেজে এমন সব সাপ্লায়ারের নাম আর অ্যাকাউন্ট নাম্বার দিবি যেগুলোর সাথে আয়নের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক দেখানো। আমি আমার চেনে একটা ডামি অ্যাকাউন্ট রেডি করে দিচ্ছি। আর হ্যাঁ, আজ রাতে ক্যাশ কাউন্টারে কিছু টাকা ওর ড্রয়ারে লুকিয়ে রেখে আসিস। কাল সকালে অডিটের সময় এক ঢিলে 2 পাখি মরবে। একদিকে টাকা চুরির অপবাদ, অন্যদিকে ফাইলে জালিয়াতি। ম্যাডাম নিজে ওকে পুলিশে দেবেন। ষড়যন্ত্রের জালটা অত্যন্ত নিখুঁতভাবে বোনা হয়ে গেল। মাঝরাতে যখন পুরো অফিস খাকা করছিল তখন তারেক আহমেদ সিকিউরিটি গার্ডকে চা খাওয়ার বাহানায় বাইরে পাঠিয়ে দিয়ে অত্যন্ত চতুরতার সাথে আয়নের ডেস্কে ঢুকলো। মাস্টার কি ব্যবহার করে আয়নের ড্রয়ার খুলে সে মূল বাজেটের পাতাগুলো সরিয়ে সেখানে রফিক সাহেবের দেওয়া ভুয়া হিসেবে পাতা জুড়ে দিল, সাথে একটি খামে মরানো 50,000 টাকা ড্রয়ারের একদম পেছনের দিকে ফাইলপত্রের নিচে লুকিয়ে রেখে চলে গেল। তারা জানতো না তারা শুধু একজন মানুষের ক্যারিয়ার নয়, একটা গোটা মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন ভাঙার খেলায় মেতেছে। পরের দিন সকালে আইন প্রতিদিনের মতোই মুখে এক চিলতে হাসি আর মনে আত্মবিশ্বাস নিয়ে অফিসে এলো। আজ প্রজেক্টের বাজেট পাস হওয়ার কথা, কিন্তু অফিসে ঢোকার পর থেকে সে লক্ষ্য করলো চারপাশের পরিবেশটা কেমন যেন থমথমে। সহকর্মীরা কেউ তার দিকে সরাসরি তাকাচ্ছে না, কেমন একটা সন্দেহের চোখে দেখছে। সে নিচের ডেস্কে বসার আগে নীলার অ্যাসিস্ট্যান্ট হন্তদন্ত হয়ে ছুটে এলো। মিস্টার আয়ান আহমেদ, আপনি এখানে এখনো দাঁড়িয়ে আছেন? এমডি ম্যাম ওনার কেবিনে অন্তত রেখে অপেক্ষা করছে। সাথে রফিক সাহেব, তারেক সাহেব আর ইন্টারন্যাশনাল অডিটর টিমও হেড আছেন। আপনাকে এখনই আপনার ফাইলের হার্ড ক্লিপটা নিয়ে ভিতরে যেতে বলা হয়েছে। বাজেট ফাইল তো ম্যামের টেবিলে অলরেডি অনলাইন কপিতে সাবমিট করা আছে। হার্ড কপিটা নিয়ে আমি এখনই যাচ্ছি। কিন্তু ম্যামের রাগ করার মতো কি হলো? আমি বিস্তারিত জানি না মিস্টার আহমেদ, তবে ভিতরের পরিস্থিতি খুবই খারাপ। আপনি সাবধানে যান। আর নিজের ড্রয়ার খুলে ফাইলের হার্ড কপিটা বের করে নিয়ে সোজা নীলার কেবিনের দিকে গেল। কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকতে সে দেখলো ঘরের ভেতরের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেছে। নীলা রহমান আজ একটু কুচকুচে কালো রঙের শাড়ি পরে আছেন। তার চোখ দুটো চশমার আড়াল থেকে যেন আগুন ছড়াচ্ছিল। টেবিলের ল্যাপটপের পাশে রফিক সাহেব আর তারেক আহমেদ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, যেন তারা খুব বড় কোনো অপরাধীকে ধরে ফেলেছে। গুড মর্নিং ম্যাম, আপনি ডেকেছেন? এই যে প্রজেক্টের ফাইনাল বাজেটের হার্ড কপি। গুড মর্নিং বলার মতো পরিস্থিতি আপনি আর এই অফিসে রাখেননি মিস্টার আহমেদ। আপনার এই ফাইলটা টেবিলে রাখুন এবং আমার ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকান। অ্যান্ড ফাইলটা টেবিলে রেখে একটু এগিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। সেখানে দেখা যাচ্ছে নতুন প্রজেক্টের বাজেট প্রায় 10 লক্ষ টাকার একটা অতিরিক্ত খরচ দেখানো হয়েছে এবং সেই টাকাটা যে ডেন্ডর অ্যাকাউন্টে ট্রান্সফার করার নির্দেশ দেওয়া হয়েছে। আর নমিনি এবং ব্যাংক ডিটেলসের সাথে আয়ানের পার্সোনাল তথ্যের হুবহু মিল রয়েছে। আয়নের পায়ের তলার মাটি যেন এক মুহূর্তে সরে গেল। ম্যাম, এটা অসম্ভব। এই ফাইল আমি তৈরি করিনি। আমার সাবমিট করা ফাইলে এই পেজটা ছিলই না। এখানে কোনো ভুল হচ্ছে ম্যাম। কেউ আমার ফাইলটা ট্যাম্পারিং করেছে। ভুল হচ্ছে কি মিস্টার আয়ান? এই ফাইল আপনার ডিজিটাল আইডি থেকে কাল রাত 8টায় আপলোড করা হয়েছে। আমরা তো আপনাকে অনেক সৎ ভাবতাম, কিন্তু আপনি তো সর্ষের মধ্যে ভূত। নতুন এসে কোম্পানির এত বড় ফান্ড নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করার চেষ্টা করছেন। শুধু তাই নয় রফিক ভাই, আজ সকালে আমাদের ক্যাশ সেকশন থেকে 50,000 টাকা শর্ট ছিল। আমাদের অডিট টিম যখন সন্দেহবশত মিস্টার আয়ানের ড্রয়ার চেক করে তখন ওখান থেকে হুবহু
সেই ক্যাশের টাকা উদ্ধার করা হয়েছে। এই যে দেখুন ম্যাম, এই টাকার খাম যা আয়নের ড্রয়ারের ভিতর লুকানো ছিল। তারেক আহমেদ টেবিলের উপর টাকার খামটা ছুঁড়ে মারল। আয়ন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে তখন জল পড়ার অতিক্রম। সে বুঝতে পারল সে এক মারাত্মক ষড়যন্ত্রের শিকার হয়েছে। সে অসহায় চোখে নীলা রহমানের দিকে তাকালো, কিন্তু নীলা রহমানের মুখে কোনো ইমোশন ছিল না। সে চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার বসার এবং দাঁড়ানোর রাজকীয় স্টাইলটা এক মুহূর্তে এক চরম রুদ্ররূপের রূপ নিয়েছে। সে টেবিলের উপর রাখা কলমটা শক্ত করে ধরল। মিস্টার আয়ান আহমেদ, আমি আপনাকে এই অফিসে কাজের সুযোগ দিয়েছিলাম আপনার সততা আর যোগ্যতার উপর ভিত্তি করে, কিন্তু আপনি আমার সেই বিশ্বাসের অমর্যাদা করেছেন। ডিজিটাল এভিডেন্স এবং ফিজিক্যাল এভিডেন্স দুটোই আপনার বিরুদ্ধে কথা বলছে। কোম্পানির পলিসি অনুযায়ী যে কোনো ধরনের আর্থিক জালিয়াতি বা চুরির শাস্তি হলো সরাসরি টার্মিনেশন এবং লিগ্যাল অ্যাকশন। ম্যাম, দয়া করে আমার কথা একটাবার বিশ্বাস করুন। আমি চুরি করিনি, আমি কোনো জালিয়াতি করিনি। রফিক সাহেব আর তারেক বাবু আমাকে ফাঁসানোর জন্যই নাটক তৈরি করেছেন। আমার ড্রয়ারের চাবি কাল রাতে আমার কাছে ছিল, কিন্তু এই টাকা কিভাবে এলো আমি জানি না। আপনি তো ইন্টারভিউর দিন আমার চোখ দেখেছিলেন ম্যাম। আমি কি এমন কাজ করতে পারি? বিজনেস ইমোশন বা মুখের কথায় চলে না মিস্টার আহমেদ। বিজনেস চলে ডকুমেন্টে, আর এই ডকুমেন্ট বলছে আপনি দোষী। রফিক সাহেব আর তারেক সাহেব এভরিথিং প্রুফ সহ আমার সামনে এনেছেন। আপনার মতো একজন ফ্রেশারকে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। ম্যাম, আমার মনে হয় একে এখনই পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। আমাদের কোম্পানির রেপুটেশনের ব্যাপার এটা। ল ডিপার্টমেন্ট ওটা দেখবে রফিক সাহেব। মিস্টার আয়ান আহমেদ, আপনি এই মুহূর্তে আপনার আইডি কার্ড টেবিলে জমা দিন। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আগামী 1 ঘন্টার মধ্যে সিকিউরিটি গার্ডের উপস্থিতিতে আপনি আপনার পার্সোনাল জিনিসপত্র নিয়ে এই বিল্ডিং থেকে বের হয়ে যাবেন। এরপরেও যদি আপনাকে অফিসার আশেপাশে দেখা যায় তবে আমি নিজে আপনাকে অ্যারেস্ট করাবো। নীলা কথাগুলো শেষ করে জানালার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল, যেন সে আয়নের মুখটাও আর দেখতে চায় না। তার এই মারাত্মক এবং অনমনীয় অ্যাটিটিউডের সামনে আয়নের আর কোনো কথা বলার সাহস হলো না। সে কাঁপা কাঁপা হাতে নিজের গলার আইডি কার্ডটা খুলে টেবিলের উপর রেখে দিল। রফিক আর তারেক তখন আড়ালে জয়ের হাসি হাসছিল। আয়ন চোখের জল সামলাতে সামলাতে কেবিন থেকে বের হয়ে এলো। তার পুরো পৃথিবীটা এক মুহূর্তে উলটপালট হয়ে গেল। যে সততা সে নিজের অহংকার ভাবত, আজ সেই সততাই তাকে চোর বানিয়ে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিল। ভাঙ্গা মন আর চোখে এক আকাশ অন্ধকার নিয়ে রিক্সায় করে বাড়ি ফিরছিল আয়ন। সততার এমন পুরস্কার পাবে সে তা কখনো ভাবেনি। রিক্সাটা যখন মেন রোডে ছেড়ে একটু নির্বিলি সায়েন্স ল্যাবরেটরির পেছনের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে একটা বিলাসবহুল পাজরো গাড়ির সামনে 3টি মোটরসাইকেল এসে ব্রেক কষল। 4-5 জন মুখোশধারী লোক দেশীয় অস্ত্র নিয়ে গাড়িটা ঘিরে ধরে ড্রাইভারকে নামিয়ে মারধর করতে লাগলো। গাড়ির পেছনে ছিটে বসা নীলার বাবাকে টেনে হিঁচড়ে নামিয়ে ওনার হাতে টাকার ব্যাগ ও দামি ঘড়ি ছিনতাই করার চেষ্টা করছিল তারা। তিনি বাধা দিতে একজন ধারালো ছুরি বের করলো। দূর থেকে এই দৃশ্য দেখে আয়নার স্থির থাকতে পারল না। সে রিক্সা থেকে লাফিয়ে নেমে চিৎকার করে সেদিকে ছুটে গেল। এই কি করছিস তোরা? ছাড় ওনাকে, একদম ছবি না ওনাকে। পুলিশ আসছে, পালিয়ে যা তোরা। আয়নের আশঙ্কিক চিৎকারে ডাকাত দল কিছুটা থতমত খেয়ে গেল, কিন্তু পরক্ষণেই তারা আয়নের উপর চড়াও হলো আর নিজের জীবনের তোয়াক্কা না করে নীলার বাবাকে আগলে ধরে ডাকাতদের সাথে ধস্তাধস্তি শুরু করে দিল। সে একাই দুজনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল, কিন্তু সেই ধস্তাধস্তির মাঝে একজন ধারালো ছুরি দিয়ে নীলার বাবার পেটের পাশে জোরে আঘাত করল। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। আশেপাশের লোকজন জড়ো হতে দেখে ডাকাত দল টাকার ব্যাগটা ফেলে মোটরসাইকেল নিয়ে চম্পট দিল আর মাটিতে বসে পড়া রক্তাক্ত নীলার বাবাকে দুহাতে জড়িয়ে ধরল। চাচা, চাচা চোখ খুলুন, আপনার অনেক রক্ত বেরোচ্ছে। ড্রাইভার ভাই হা করে তাকিয়ে আছেন কেন? জলদি গাড়ির দরজা খুলুন, ওনাকে হসপিটালে নিতে হবে। 1 সেকেন্ড সময় নষ্ট করা যাবে না। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। ওরা আমার... আপনি একদম কথা বলবেন না চাচা, কিচ্ছু হবে না আপনার। আমি আছি তো। ড্রাইভার ভাই জোরে গাড়ি চালান, ল্যাভিড হসপিটালের দিকে নিন জলদি। হসপিটালের ইমার্জেন্সিতে নীলার বাবাকে ঢোকানোর পর ডাক্তাররা দ্রুত চেক আপ শুরু করলেন। আয়নের শার্টে তখন তার তাজা রক্ত লেগে আছে। একটু পরে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। ছুরির আঘাতটা বেশ গভীরে লেগেছে এবং ওনার শরীর থেকে প্রচুর ব্লিডিং হয়ে গেছে। ইমিডিয়েটলি ও পজিটিভ রক্ত লাগবে। আমাদের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে ও পজিটিভ রক্ত স্টক নেই। আপনাদের মধ্যে কারো ব্লাড গ্রুপ ও পজিটিভ আছে? ডক্টর, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। আপনি 1 মুহূর্ত দেরি করবেন না। আমার শরীর থেকে যত রক্ত লাগে আপনি নিন।
কিন্তু প্লিজ ওনাকে বাঁচান, উনি অনেক ভালো মানুষ মনে হচ্ছে। গ্রেট, আপনি জলদি আমার সাথে ব্লাড ডোনেশন রুমে আসুন। ওনার ড্রাইভার ওনার ফ্যামিলিকে ইনফর্ম করছে ওনার আসার আগেই আমাদের ব্লাড পুশ করতে হবে। আয়ন এক ব্যাগ রক্ত দিল। রক্ত দেওয়ার পর তার শরীরটা কিছুটা দুর্বল লাগছিল, তাই সে সেখানেই একটা চেয়ারে বসে পড়ল। এরই মধ্যে হসপিটালের করিডোর জুড়ে জুতোর খটখট শব্দ শোনা গেল। নীলা আর তার মা প্রায় দৌড়ে হসপিটালের ভিতর ঢুকলেন। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হতে নীলা ওনার দিকে ছুটে গেল। ডক্টর, আমার বাবা কেমন আছেন? ওনার কি অবস্থা? ফোন পেয়ে আমি আর আম্মু পাগলের মতো ছুটে এসেছি। শান্ত হন মিস নীল, চেয়ারম্যান স্যারের অবস্থা এখন অনেকটাই স্টেবল। ওনাকে সঠিক সময়ে হাসপাতালে আনা হয়েছিল এবং একজন ইয়ং ছেলে নিজের জীবন বাজি রেখে ওনাকে বাঁচিয়েছে। শুধু তাই নয়, স্যারের শরীর থেকে অনেক রক্ত চলে গিয়েছিল। ওই ছেলেটা নিজের রক্ত দিয়ে স্যারকে জীবন বাঁচিয়েছে। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। ওনার জ্ঞান ফিরেছে তো ডাক্তার? আর সেই ছেলেটি কোথায়? আমার স্বামীর জীবন যে বাঁচিয়েছে, সে আমাদের দেবতা। আমি ওনাকে দেখতে চাই। হ্যাঁ, পেশেন্টের জ্ঞান ফিরেছে। আপনারা কেবিনে গিয়ে দেখা করতে পারেন। আর ওই যে কোনায় চেয়ারে বসে আছে, ওই ছেলেটাই রক্ত দিয়েছে। ওনার নাম অয়ন আহমেদ। কি বললেন ডক্টর? আয়ান আহমেদ? নীলা ডাক্তারের কথা শুনে পুরো স্তব্ধ হয়ে গেল। সে কাঁপা কাঁপা পায়ে করিডোরের কোণার চেয়ারটার দিকে এগিয়ে গেল। আয়ন তখন কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। পায়ের আওয়াজ পেয়ে সে চোখ খুলল এবং সামনে নীলাকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ম্যাম, আপনি এখানে? আপনি এই হসপিটালে কিভাবে এলেন? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ভেতরের ওই মুরব্বী ভদ্রলোক কি আপনার চেনা কেউ হন? ম্যাম, আপনি চিন্তা করবেন না, চাচা এখন একদম সুস্থ আছেন। ডাক্তার বললেন উনি বিপদমুক্ত। আমি ওনাকে রক্ত দিয়েছি, ওনার কিচ্ছু হবে না। নীলা আয়নের দিকে তাকিয়ে রইল। এই সেই ছেলে যাকে মাত্র কয়েক ঘন্টা আগে সে চোর আর জালিয়াতির অপবাদ দিয়ে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আর সেই ছেলেটি তার বাবার প্রাণ বাঁচালো, নিজের শরীরে রক্ত দিল। নীলার ভেতরে সেই মারাত্মক ইগো আর প্রফেশনাল গাম্ভীর্য যেন এই মুহূর্তে এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। সে লজ্জায় আর অপরাধ বোধে আয়নের সামনে আর এক সেকেন্ডও দাঁড়াতে পারল না। সে কোনো কথা না বলে উল্টো ঘুরে হনহন করে বাবার কেবিনের দিকে চলে গেল। পরের দিন সকালে নীলার বাবার জ্ঞান সম্পূর্ণ ফিরল এবং তিনি অনেকটাই সুস্থ বোধ করতে লাগলেন। নীলা তার বাবার মাথার পাশে বসে ওনার কপালে হাত বুলিয়ে দিচ্ছিলেন। নীলামারে, কাল রাতে যদি ওই মুরব্বী ভদ্রলোক দীপদূতের মতো না আসতো, তবে আজ তোরা আমাকে জীবিত দেখতে পেতিস না। ডাকাতরা যখন আমাকে ছুরি মারলো, ছেলেটা নিজের বুক দিয়ে আমাকে আগলে রেখেছিল। ও নিজে ডাকাতদের মারধর করে তাড়িয়েছে। বাবা, তুমি এখন বেশি কথা বলো না। ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে। না মা, আমার কথা শোন। হসপিটাল আনার পথে ছেলেটা সারাক্ষণ আমার হাত ধরে রেখেছিল আর বলছিল, চাচা আপনি আল্লাহকে ডাকুন, আপনার কিচ্ছু হবে না। ওনার চোখ দুটো আমি দেখেছি মা, এত পরিষ্কার, এত সৎ চোখ আমি আমার পুরো লাইফে খুব কম মানুষের দেখেছি। ওই ছেলেটার নাম যেন কি বললো? ডাক্তার আয়ান আহমেদ। ও কি আমাদের অফিসের কেউ? হ্যাঁ বাবা, ও আমাদের অফিসের লজিস্টিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল। ছিল মানে কি মা, এখন নেই কেন? বাবা, কাল দুপুরেই অডিট রিপোর্টের ফান্ড জালিয়াতি আর ক্যাশ চুরির অপরাধে আমি নিজে একে চাকরি থেকে বরখাস্ত করেছি। সমস্ত এভিডেন্স ওর এগেনস্টে ছিল। রফিক সাহেব আর তারেক সাহেব প্রমাণ সহ ফাইল জমা দিয়েছিল। কি বললি তুই? আয়ান চুরি করেছে, জালিয়াতি করেছে? ইম্পসিবল। যে ছেলে নিজের জীবন বাজি রেখে একজন অপরিচিত মুরব্বী ভদ্রলোককে বাঁচাতে পারে, নিজের গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে পারে, সে কখনো কয়েকটা টাকার জন্য জালিয়াতি করতে পারে না। নীলা, তুই বিজনেসের প্রফেশনালিজম দেখতে গিয়ে অন্ধ হয়ে গেছিস। কাগজের এভিডেন্স মানুষ তৈরি করতে পারে, কিন্তু মানুষের চরিত্র মানুষ এইভাবে বানাতে পারে না। তুই মস্ত বড় ভুল করেছিস মা। একটা সৎ ছেলেকে তুই চোর বানিয়েছিস। বাবার মুখের এই তীব্র তিরস্কার নীলার বুকে তীরের মতো বিঁধল। সে নিজের কেবিনে ফিরে এসে চেয়ারে বসল। তার মনে এক বিরাট সন্দেহ দানা বাঁধল। যদি রফিকা তারেক সত্যি কোনো ষড়যন্ত্র করে থাকে, নীলা রহমান কোনো কিছু সহজে ছাড়ার পাত্রী নয়। সে ইমিডিয়েটলি কোম্পানির হেড অফ সিকিউরিটি আর একজন থার্ড পার্টি প্রাইভেট ইনভেস্টিগেটরকে ডাকল। মিস্টার জামান, কাল রাতে অফিসের আইটি লগ আর সিসিটিভি ফুটেজ আমার এক্ষুনি চাই। আর লজিস্টিক ডিপার্টমেন্টের রফিক সাহেব ও তারেক আহমেদের গত 3 মাসের পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট এবং কল রেকর্ড ট্র্যাক করুন। আমি 24 ঘন্টার মধ্যে আসল সত্যিটা জানতে চাই। যদি ফাইলে কোনো টেম্পারিং হয়ে থাকে, তবে সেটাকে করেছে
আই নিড টু নো। নীলার কঠোর নির্দেশে ইনভেস্টিগেশন টিম কাজ শুরু করলো। 2 দিন পর প্রাইভেট ইনভেস্টিগেটর নীলার টেবিলে একা মোটা ফাইল এনে রাখলো। ফাইলটা খুলতে নীলার চোখ দুটোর আগে আর লজ্জায় লাল হয়ে উঠল। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে মাঝরাতে তারেক আহমেদ সিকিউরিটি গার্ডকে সরিয়ে আয়নের ডয়ারে ফাইল টেম্পারিং করছে এবং টাকার খাম লুকিয়ে রাখছে। শুধু তাই নয়, রফিক সাহেবের কল রেকর্ডে পুরনো ডেন্ডরদের সাথে মোটা অঙ্কের টাকা লেনদেনের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। রফিক আর তারেক, এত বড় সাহস তোমাদের! আমার কোম্পানিতে বসে তোমরা নোংরামি করেছো, আর একটা সৎ ছেলেকে তোমরা ফাঁসিয়েছো, আর আমি বোকার মতো তোমাদের ফাঁদে পা দিলাম। নীলা নিজের চেয়ারে বসে দুহাতে নিজের মাথাটা চেপে ধরল। সে নিজের জীবনে কখনো কোনো সিদ্ধান্তে ভুল করেনি। নিজেকে সে অত্যন্ত তুখোড় এবং নিখুঁত বিজনেস ওমেন ভাবত, কিন্তু আজ একটা নির্দোষ সৎ ছেলের ক্যারিয়ার ধ্বংস করার অপরাধবোধ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে মনে মনে ভাবল, আয়নার সামনে সে কোন মুখে দাঁড়াবে? যে ছেলেটি তার বাবার প্রাণ বাঁচালো তাকে সে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। এই চরম লজ্জার অপরাধবোধ নীলা রহমানকে পুরোপুরি স্তব্ধ করে দিল। ল্যাপটপের স্ক্রিনে ভেসে ওঠা অফিসিয়াল মেইলটার দিকে দু চোখ বড় বড় করে তাকিয়ে রইল আয়ান। আজ সকালে এনকে গ্রুপ অফ কোম্পানিজে এইচআর ডিপার্টমেন্ট থেকে জরুরি ভিত্তিতে একটি মেইল পাঠানো হয়েছে। সেখানে অত্যন্ত সম্মান দিয়ে আয়নকে আজই এমডি নীলা রহমান পার্সোনাল কেবিনে দেখা করতে বলা হয়েছে। চুরির অপবাদ মাথায় নিয়ে চলে আসার পর এভাবে আবার ডেকে পাঠানোই আইন কিছুটা দ্বিধায় পড়ে গেল। তবে নিজের সততার উপর তার পূর্ণ ভরসা ছিল, তাই সে ঠিক করলো আজ সে যাবে এবং নিজের শেষ কথাটুকু বলে আসবে। বাবা, অফিস থেকে আবার মেইল এসেছে। নীলা ম্যাম আমাকে আজই ওনার কেবিনে দেখা করতে বলেছেন। আলহামদুলিল্লাহ বাবা, আমি তোকে আগেই বলেছিলাম আল্লাহ কখনো সৎ মানুষের উপর অন্যায় স্থায়ী হতে দেন না। নিশ্চয়ই ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তুই কোনো ভয় না রেখে মাথা উঁচু করে অফিসে যা, কেমন? বাবার দোয়া নিয়ে আইন আবার সেই চেনা কাজ ঘেরা সুবিশাল বিল্ডিংটার সামনে এসে দাঁড়ালো। বুকে একরাশ মিশ্র অনুভূতি নিয়ে এসে লিফটে চড়ে এমডি কেবিনের সামনে পৌঁছালো। দরজায় নক করতে ভেতর থেকে নীলার গম্ভীর কিন্তু কেমন যেন একটা দ্বিধা জড়িত কণ্ঠস্বর ভেসে এলো কামিন। দরজা ঠেলে আয়ান ভেতরে ঢুকতেই দেখলো নীলা রহমান আজ সাদা রঙের একটা সুতির শাড়ি পরে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার চোখে সেই চিরচেনা অহংকার বা মারাত্মক অ্যাটিটিউড আজ উধাও। সেখানে কেবল একরাশ ক্লান্তি আর অপরাধবোধ। গুড মর্নিং ম্যাম, আপনি মেইল করে ডেকেছিলেন তাই এলাম। মর্নিং মিস্টার আয়ন আহমেদ, প্লিজ বসুন। আয়ন চুপচাপ সামনে চেয়ারটাই বসলো। নীলা কিছু সময় চুপ করে রইল। সে যেন কথা শুরু করার মতো ভাষা খুঁজে পাচ্ছিল না। যে উইটো বিজনেস ওমেন পুরো কর্পোরেট জগৎকে এক আঙ্গুলের ইশারায় চালায়, যার গম্ভীরতার সামনে বড় বড় অফিসাররা কাঁপতে থাকে, সে আজ কেমন যেন কে হারিয়ে ফেলেছে। সে ধীর পায়ে হেঁটে নিজের টেবিলের সামনে এসে দাঁড়ালো। মিস্টার আয়ান, আমি আপনাকে এখানে একটা সত্যি জানাতে আর নিজের একটা ভুল সংশোধন করতে ডেকেছি। আমাদের ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশনে প্রমাণিত হয়েছে যে রফিক সাহেব আর তারেক আহমেদ আপনাকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছিলেন। কাল রাতেই আমি ওনাদের দুজনকে পুলিশে ধরিয়ে দিয়েছি এবং কোম্পানি থেকে পার্মানেন্টলি টার্মিনেট করেছি। আমি জানতাম ম্যাম একদিন না একদিন সত্যিটা সামনে আসবেই, কারণ আমি কোনোদিন কোম্পানির একটা টাকাও অবৈধভাবে ছুঁইনি। কিন্তু সেদিন আপনি যেভাবে আমাকে চোর অপবাদ দিয়ে বের করে দিলেন, সেটা আমার আত্মসম্মানে খুব লেগেছিল। আই এম সরি মিস্টার আয়ান। নীলার মুখ থেকে এই তিনটা শব্দ বের হতেই আয়ন যেন আকাশ থেকে পড়ল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এই কঠোর গম্ভীর আর আত্ম অহংকারী নারী নিজের জীবনে কোনোদিন কাউকে সরি বলেছে বলে অফিসে কেউ শোনেনি। নীলা নিজের চশমাটা টেবিলের ওপর রেখে আয়নের চোখের দিকে সরাসরি তাকালো। আমি আমার লাইফে ফার্স্ট টাইম কাউকে সরি বলছি মিস্টার আয়ান আহমেদ। কাগজের এভিডেন্স দেখে আমি সেদিন ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। একজন প্রফেশনাল বিজনেসম্যান হিসেবে ডকুমেন্টের বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু মানুষ হিসেবে আমি আপনার সাথে অন্যায় করেছি। আশা করি আপনি আমার এই অনিচ্ছাকৃত ভুলটা ক্ষমা করবেন এবং আগামীকাল থেকে আবার লজিস্টিক ডিপার্টমেন্টসের জয়েন্ট ম্যানেজার হিসেবে আপনার দায়িত্ব বুঝে নেবেন। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন ম্যাম, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আবার জয়েন করব কিনা সেটা ভেবে দেখব। তবে আপনাকে একটা কথা বলি ম্যাম, কাগজের ফাইলের চেয়ে মানুষের চরিত্রের দাম অনেক বেশি। আপনি ঠিকই বলেছেন, আর শুধু এই ভুলের জন্য নয়, আমি আপনাকে আরেকটা বিষয়ের জন্য ডেকেছি।
সেদিন রাতে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে নিজের জীবন বাজিয়ে রেখে আপনি যে মুরব্বী ভদ্রলোককে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছিলেন এবং নিজের রক্ত দিয়ে নতুন জীবন দিয়েছিলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার জানা নেই। ম্যাম, আপনি সেই মুরব্বী ভদ্রলোকের কথা কিভাবে জানলেন? আর আপনি আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? কারণ সেদিন রাতে আপনি যার জীবন বাঁচিয়েছিলেন সেই মুরব্বী ভদ্রলোক আর কেউ নন, তিনি আমার বাবা সালাউদ্দিন রহমান, এনকে গ্রুপের চেয়ারম্যান। নীলার এই আশঙ্কিক স্বীকারোক্তিতে আয়ন পুরো স্তব্ধ হয়ে গেল। তার মুখের ভাষা যেন এক মুহূর্তে হারিয়ে গেল। সে সেদিন হসপিটালের করিডোরে নীলাকে দেখে ভেবেছিল হয়তো চেনা কেউ, কিন্তু সেই মুরব্বী ভদ্রলোক যে স্বয়ং নীলার বাবা এবং এই বিশাল কোম্পানির চেয়ারম্যান, তা সে স্বপ্নও ভাবিনি। কি বলছেন ম্যাম? উনি আপনার বাবা ছিলেন? আমি তো ওনাকে স্রেফ একজন বিপদে পড়া মানুষ হিসেবে বাঁচিয়েছিলাম। ওনার পরিচয় তো আমি জানতাম না। হ্যাঁ, আমি জানি আপনি ওনার পরিচয় জানতেন না, আর ঠিক এই কারণেই আপনার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেছে। যে মেয়ে আপনাকে চোর বলে তাড়িয়ে দিল, আপনি তারই বাবার প্রাণ বাঁচালেন নিজের রক্ত দিয়ে। বাবা আজ সম্পূর্ণ সুস্থ এবং তিনি আপনার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এক মুহূর্তে চুপ করে রইল। আল্লাহর নিখুঁত পরিকল্পনার কথা ভেবে তার মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। যে অফিস থেকে তাকে অপবাদ দিয়ে বের করা হয়েছিল, আজ সেই অফিসের সর্বেসর্বা তার সামনে দাঁড়িয়ে বিনম্রভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে। অফিসে পুনরায় জয়েন করার পর আয়নের কাজের গতি আরও নিষ্ঠা আগের চেয়েও বহুগুণ বেড়ে গেল। জয়েন্ট ম্যানেজার হিসেবে পুরো লজিস্টিক ডিপার্টমেন্টের দায়িত্ব এখন তার কাঁধে। সে কোনো পুরনো তিক্ততা মনে রেখে দিনরাত এক করে অফিসের কাজে নিজের সর্বোচ্চ ডেডিকেশন দিতে লাগলো। আইনের এই অসাধারণ কর্মদক্ষতা এবং নিখুঁত সততা খুব অল্প সময়ের মধ্যে নীলার মনে এক বিশাল জায়গা করে নিল। যে নীলা রহমান আগে কাউকে সহজে বিশ্বাস করত না, সে এখন যে কোনো গুরুত্বপূর্ণ ফাইলে চোখ বোনার আগে আইনের মতামত খোঁজে। কাজের মাধ্যমে আইন হয়ে উঠল নীলার সব থেকে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একজন অফিসার। মিস্টার আন, এমডি ম্যাম আপনাকে ওনার কেবিনে ইমিডিয়েটলি ফাইলগুলো নিয়ে যেতে বলেছেন। জাপান থেকে যে মাল্টিন্যাশনাল চেন কোম্পানির টিম এসেছেন, তাদের মেগা প্রজেক্ট অর্ডারটা আমাদের লক করতে হবে। ম্যাম আজ লাঞ্চও করেনি, ওনার কেবিনেই মিটিং হবে। জি, আমি সব রেডি করে নিয়েছি। আপনি ম্যামকে বলুন আমি 2 মিনিটের মধ্যে আসছি। এই মেগা প্রজেক্টের অর্ডারটা ছিল এনকে গ্রুপের ইতিহাসের সব থেকে বড় প্রজেক্ট। আর এই প্রজেক্টের বাজেট ও ডিজাইন তৈরি করার জন্য নীলা আর আয়নকে একসাথে কাজ করতে হচ্ছিল। টানা বেশ কয়েকদিন ধরে অফিসের অন্য সব কাজ সরিয়ে রেখে তারা দুজন সকাল থেকে গভীর রাত পর্যন্ত একই প্রজেক্টের ফাইলে ডুবে রইল। দিনের একটা লম্বা সময় তারা কেবিনের ভেতর একসাথে কাটাচ্ছিল। আর এই একসাথে নিরিবিলিতে কাজ করার মাঝে বেশ কয়েকবার খুব অপ্রস্তুতভাবে তারা একে অপরের কাছাকাছি চলে আসছিল। একদিন রাতে টেবিলের উপর বিশাল একটা ব্লুপ্রিন্ট নকশা মেলানোর সময় আচমকাই ঘটল প্রথম ঘটনাটা। মিস্টার আয়ান, একটু ডান দিকের পেজটা ধরুন তো। এই ড্রয়ারে লেআউটটা মনে হয় একটু চেঞ্জ করতে হবে। জি ম্যাম, আমি ধরছি। আপনি জাস্ট পেন দিয়ে মার্ক করুন। আয়ন নকশার পাতাটা সোজা করতে গিয়ে নিজের হাতটা বাড়ালো, আর ঠিক সেই মুহূর্তে নীলাও ফাইলটা টানতে গেল। আচমকাই নীলার নরম হাতের উপর আয়নের হাতটা শক্ত করে চেপে বসলো। একদম আশঙ্কিকভাবে দুজনের হাত এক হয়ে গেল। মুহূর্তের মধ্যে পুরো কেবিনের ভেতর যেন একটা বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। আয়ন তড়িঘড়ি করে নিজের হাতটা সরিয়ে নিয়ে বেশ অপ্রস্তুত গলায় কথা বলল। আই এম সরি ম্যাম, আসলে আমি খেয়াল করিনি। অত্যন্ত দুঃখিত। ইটস ওকে মিস্টার আহমেদ, আপনি ওদিকের ফাইলটা দেখুন। নীলা চট করে নিজের মুখটা ঘুরিয়ে নিল। তার ফর্সা গাল দুটো ক্ষণিকের জন্য কেমন যেন লজ্জায় লাল হয়ে উঠল। সে নিজের শাড়ির আঁচলটা একটু টেনে ঠিক করে সোজা হয়ে বসলো। দুজনে চরম অস্বস্তিতে পড়ে গেল। তারা নিজেদের মধ্যে একটা পেশাদার দূরত্ব বজায় রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কিন্তু ভাগ্যের লিখন হয়তো অন্যরকম ছিল, তাই না? চাইতো অ্যাক্সিডেন্টালি তারা আবার কাছাকাছি চলে এলো। পরের দিন বিকেলে নীলা আলমারির উপরের তাক থেকে একটা পুরনো অডিট ফাইল নামাতে যাচ্ছিল। শাড়ি পরা থাকায় এবং ফাইলটা বেশ উপরে থাকায় সে নাগাল পাচ্ছিল না। আইন ওদিক দিয়ে যাওয়ার সময় দৃশ্যটা দেখে এগিয়ে এলো। ম্যাম, আপনি ছেড়ে দিন, আমি নামিয়ে দিচ্ছি। ফাইলটা বেশ উঁচুতে আছে।
আর নীলা ঠিক পেছনে এসে দাঁড়ালো এবং নিজের হাত বাড়িয়ে আলমারির উপরের ফাইলটা ধরতে গেল। ঠিক তখনই নীলা ফাইলটা ছেড়ে দিয়ে পেছনে ঘুরতে গেল, আর সাথে সাথে নীলা একেবারে আয়নের চওড়া বুকের উপর এসে পড়ল। আয়নের সুঠাম বুকের সাথে নীলা নরম অবেয়ে সরাসরি ধাক্কা লাগলো। এত কাছাকাছি এর আগে কখনো আসেনি। নীলার চুলের সুবাস সরাসরি আয়নের নাকে এসে লাগলো, আর আয়নের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ল নীলার কপালে। কয়েক সেকেন্ডের জন্য দুজন মানুষের হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল। নীলার চোখে সেই চিরচেনা গম্ভীরতা যেন এক মায়ের সাগরে হারিয়ে গেল। নীলা এক কদম পিছিয়ে গিয়ে হালকা তোতলামি করে পড়ল। আই এম সরি, আমি ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম। নো প্রবলেম ম্যাম, এই যে আপনার ফাইল, আমি আমার ডেস্কে যাচ্ছি, কোনো দরকার হলে ডাকবেন। আয়ন নিজের চোখ সরিয়ে নিয়ে আর বুকে ধুকপুকানি সামলে ফাইলটা টেবিল ওপর রেখে প্রায় দ্রুত পায়ে কেবিন থেকে বের হয়ে এলো। করিডোরে এসে সে নিজের বুকের উপর হাত রাখলো। তার মন যেন আজ তার নিয়ন্ত্রণে নেই। অন্যদিকে কেবিনের ভেতর দাঁড়িয়ে নীলা নিজের ওনারটা শক্ত করে চেপে ধরলো। একজন বিধবা নারী হিসাবে সে নিজের মনকে সবসময় পাথরের মতো শক্ত করে রেখেছিল। কোনো পুরুষের ছোঁয়া বা উপস্থিতি তাকে কখনো বিচলিত করতে পারেনি, কিন্তু আজ আয়নের এই আশঙ্কিক সান্নিধ্য তার ভেতরে সমস্ত দেওয়াল যেন কাঁপিয়ে দিল। তারা দুজনে চাইলো একে অপরের থেকে দূরত্ব বজায় রাখতে, প্রফেশনাল থাকতে, কিন্তু মেগা প্রজেক্টের কাজের খাতিরে খুব স্বাভাবিকভাবেই তাদের প্রতিটা মুহূর্ত আরো বেশি কাছাকাছি নিয়ে আসছিল, যা তাদের দুজনের মনে এক নতুন না বলা ঝড় তুলতে শুরু করলো। ঘড়ি কাটা রাত 1টা ছুঁই ছুঁই। অফিসের করিডোর এখন জনমানবহীন, নিঝুম স্তব্ধ চারিদিকে। নীলা নিজের কেবিনের ফাইলগুলো গুছিয়ে বাড়ি ফেরার জন্য লিফটের দিকে যাচ্ছিল। হঠাৎ তার নজর গেল অফিসের এক কোণায় থাকা জয়েন্ট ম্যানেজারের ডেস্কে। এখনো সেখানে মৃদু আলোর আভা জ্বলছে। নীলা কৌতূহলী হয়ে ধীর পায়ে সে ডেস্কের দিকে এগিয়ে গেল। দেখলো আয়ন অত্যন্ত মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে ডেটা এন্ট্রি করছে। তার চোখের নিচে স্পষ্ট ক্লান্তির ছাপ। আপনি এখনো কাজ করছেন? রাত 1টা বেজে গেছে মিস্টার আহমেদ। ম্যাম, আপনি এখন অফিসেই? আমি খেয়ালই করিনি। আসলে প্রজেক্টের এই অংশটুকু একটু জটিল ছিল, আর মাত্র কয়েকটা লাইন বাকি আছে। এটা শেষ করতে পারলেই আমাদের প্রজেক্টের কাজ 99% কমপ্লিট হয়ে যাবে। কাল সকালে জাপানিজ টিম আসার আগে সব রেডি রাখতে চাই। এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আজকের মতো কাজ এখানে স্থগিত রাখুন। শরীরের উপর দিয়ে এতটা ধকল গেলে কাল সকালে আপনি প্রেজেন্টেশন দেবেন কিভাবে? চলেন কাল সকালে এসে বাকিটা শেষ করবেন। কিন্তু ম্যাম, কাজটা তো শেষ হওয়া জরুরি। আপনি বাড়ি যান, আমি না হয় অফিসে আজ রাতে থেকে যাব। কাল সকালের আগে তো কাজটা ফাইল আপ করতেই হবে। একদম না, এই অফিসে আমি কাউকে এতটা ওভারটাইম করতে দিই না যে তার স্বাস্থ্যের ক্ষতি হয়। আর এখন এই রাতে রাস্তায় কোনো গাড়িও পাবেন না। আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, চলেন। না ম্যাম, তার প্রয়োজন নেই। আমি কোনো মতে ব্যবস্থা করে নেব। আপনি কষ্ট করে আমাকে নামিয়ে দিয়ে আসবেন কেন? আমি কি আপনাকে অনুরোধ করছি মিস্টার আহমেদ? এটা আমার অর্ডার। চটপট ল্যাপটপ বন্ধ করুন। নীলার কঠোর সুরের সামনে আয়নার কিছু বলতে পারল না। সে ল্যাপটপ বন্ধ করে নিজের ফাইলগুলো গুছিয়ে নিয়ে নীলার সাথে পার্কিং লটের দিকে এগিয়ে গেল। নীলা নিজের গাড়ির ড্রাইভিং সিটে না বসে পেছনের সিটে দরজা খুলে দিল আয়নের জন্য। গাড়ি স্টার্ট দেওয়ার পর কিছুক্ষণ নীরবতার রাজত্ব বজায় থাকলো। শহরে ঝিম ধরা রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। গাড়ির ভেতরে মৃদু এসি আর বাইরে থেকে ভেসে আসা হালকা রাতের শব্দ এক অদ্ভুত আবহ তৈরি করলো। আপনার পরিবারে কে কে আছেন যেন? ইন্টারভিউয়ের সময় পড়েছিলাম, তবে আজ একটু বিস্তারিত জানতে ইচ্ছে করছে। আমার মা, বাবা আর ছোট একটা ভাই। আমি সংসারের বড় ছেলে, তাই সব দায়িত্ব আমার উপর। মা খুব সহজ সরল মানুষ, আমার সব কাজে তিনি সাহস যোগান। আর বাবা তো সবসময় আমাকে সততার শিক্ষা দিয়ে বড় করেছেন। আপনার বাবার শিক্ষা আপনি একদম অক্ষরে অক্ষরে পালন করছেন। রফিক আর তারেকদের ঘটনায় আমি আপনার সততা দেখে অবাক হয়েছিলাম। একজন তরুণ ছেলে হয়ে এই কর্পোরেট জগতে এতটা সৎ থাকা সত্যিই বিরল। আসলে ম্যাম, সৎ থাকার জন্য বাড়তি কোনো গুণের প্রয়োজন হয় না, শুধু নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকাটা জরুরি। আপনিও তো কম শক্ত হাতে পুরো কোম্পানি সামলাচ্ছেন। আপনার তো অনেক অনেক বেশি চাপ। আপনি কিভাবে একা সব সামলান? একা? মনে হয় তো সবাই তাই। বিধবা হওয়ার পর বাইরের জগতের মানুষ সহানুভূতি আর অফিসের কঠিন বাস্তবতার মধ্যে নিজেকে শক্ত রাখাই ছিল আমার একমাত্র চ্যালেঞ্জ। সবাই ভাবে আমি খুব রাগী বা গম্ভীর, কিন্তু মানুষ তো আর ভেতরটা দেখে না। মানুষ যা দেখে তা দিয়ে বিচার করলে অনেক সময় ভুল হয় ম্যাম। আমি নিজেও তো ভুল করেছিলাম।
আপনার এই গম্ভীরতার আড়ালে যে এত কোমল একজন মানুষ আছে সেটা আমি আগে বুঝিনি। সেদিন হসপিটালে আপনার বাবার পাশে আপনাকে দেখে প্রথমে বুঝেছিলাম আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনি অনেক দায়িত্বশীল একজন মেয়ে। দায়িত্ব পালন করতে করতেই নিজের জীবনের অনেকটা সময় শেষ করে দিলাম মিস্টার আহমেদ। আজ প্রথমবার মনে হচ্ছে কাজের বাইরেও জীবন বলে একটা শব্দ আছে। যাক সেসব কথা, আপনার বাসার রাস্তা কোন দিকে? এই যে সামনে মোড়টা আছে ওখানে লেফট নিন। গাড়িটা আয়ানের বাড়ির গলির সামনে থামলো। গাড়ি নামার পরও নীলা ইঞ্জিন অফ করলো না। সে স্টিয়ারিং হুইলে হাত রেখে আয়নের দিকে তাকালো। আয়নও শান্ত দৃষ্টিতে নীলার চোখের দিকে তাকালো। রাতের এই নিস্তব্ধতায় গাড়ির ভেতরে মৃদু আলোয় নীলার মুখটা কেমন যেন আরো মায়াবী দেখাচ্ছিল। কাল সকালে আবার দেখা হবে মিস্টার আহমেদ, সাবধানে বাড়িতে যান। আপনিও সাবধানে বাড়ি ফিরবেন ম্যাম, গুড নাইট। আয়ন গাড়ি থেকে নেমে গেল। সে গলি দিয়ে নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করলো, কিন্তু নীলা গাড়িতে বসে আয়নের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর এক অদ্ভুত দলা পাকানো অনুভূতি। এতদিন সে যে দেওয়াল তুলে রেখেছিল আয়নের সরলতা আর সততা সেই দেওয়ালের ফাটল ধরতে শুরু করেছে। আয়নের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার কাছে এখন এক নতুন অর্থ নিয়ে আসছে, যা নীলা রহমান আগে কখনোই অনুভব করেনি। এনকে গ্রুপের করিডর দিয়ে আইন হেঁটে যাচ্ছে, আর একদল কর্মচারী তাকে দেখে নিজেদের মধ্যে ফিসফিসানি শুরু করে দিল। রফিকাত তারেক বিদায় নেওয়ার পর অফিসে এখন নতুন এক আলোচনার কেন্দ্রবিন্দু নীলা ম্যাডাম আর আয়ন আহমেদ। তাদের একসাথে কাজ করা, গভীর রাত পর্যন্ত কেবিনে সময় কাটানো, আর নীলার নিচে ড্রাইভ করে আয়নকে নামিয়ে দিয়ে আসার ঘটনাগুলো এখন অফিসের বাতাসে ভেসে বেড়াচ্ছে। আইন বিষয়টি টের পেলেও পাত্তা দিচ্ছে না, কিন্তু নীলার কান পর্যন্ত কিছু কথা পৌঁছাতে শুরু করেছে। ম্যাম, জাপানিজ টিমের সাথে প্রেজেন্টেশনের জন্য সব ফাইল তৈরি, কিন্তু আমি কি কিছু বলবো? আমার মনে হয় আমাদের একটু দূরত্ব বজায় রেখে কাজ করা উচিত। অফিসের লোকজন আমাদের নিয়ে অদ্ভুত সব কথা বলছে। লোকজন কি বলছে তাতে আমার কিছু যায় আসে না মিস্টার আহমেদ। আমার কোম্পানি, আমার রুলস। আমি কি কারো কথায় নিজের কাজের স্টাইল চেঞ্জ করব? আপনাকে আমার সাথে কাজ করতে হবে, কারণ আপনি আমার সেরা অফিসার। বাইরের মানুষ কি বলল তা নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। ম্যাম, আপনি হয়তো অভ্যস্ত, কিন্তু আমার খুব অস্বস্তি হয়। আমার সততা নিয়ে কথা উঠলে আমি মেনে নিতে পারি, কিন্তু আমাদের সম্পর্ক নিয়ে মানুষের এই নোংরা মন্তব্য আমার জন্য খুব যন্ত্রণার। আমি জানি আপনি কি অনুভব করছেন, কিন্তু আমি আপনাকে ছাড়া এই প্রজেক্টের দ্বিতীয় কাউকে যোগ্য মনে করি না। আয়ান, আপনি আমার বিশ্বস্ত। মানুষের মুখে তো আর লাগাম দেওয়া যায় না, তাই ওসব ভুলে কাজ করুন। নীলা হয়তো মুখে বলছে মানুষের কথা সে পাত্তা দেয় না, কিন্তু আয়নের প্রতি তার মনের গভীরে যে অনুভূতির জন্ম নিয়েছে তা সে নিজেও এখন আর অস্বীকার করতে পারছে না। গত কয়েকদিন ধরে সে আয়নকে পর্যবেক্ষণ করেছে। আয়নের কাজের প্রতি নিষ্ঠা, তার পোশাকের পরিচ্ছন্নতা আর নীলার চোখের দিকে তাকানোর সময় আয়ন সেই স্বাভাবিক সংকোচ সবকিছুই নীলাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। লাঞ্চের সময় নীলা সাধারণত একা খেত, কিন্তু আজ আয়নকে ডেকে পাঠালো। আয়ান, ডাইনিং রুমে আসুন, আজ লাঞ্চটা একসাথে করব। ম্যাম, অফিস স্টাফটা দেখবে তো? বলেছি না আমি যা বলি সেটা করুন। আয়ান, আমি এখন আপনার সাথে লাঞ্চ করতে চাই, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। লাঞ্চ টেবিলে বসে নীলা খুঁটিয়ে খুঁটিয়ে আয়নকে দেখছিল। আয়ন একটু অস্বস্তিতেই ছিল, কিন্তু নীলার চোখে আজ এক ভিন্ন আবেদন। নীলা কথা শুরু করলো, কিন্তু খাবারের চেয়ে তার নজর ছিল আয়নের মুখের দিকে। আয়ান, আপনি কি কখনো ভেবেছেন আপনার ব্যক্তিগত জীবনের কোনো প্ল্যান? মানে আপনার লাইফে কি কাউকে নেই? ম্যাম, মধ্যবিত্ত পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে ব্যক্তিগত জীবনের কথা ভাবার সময় হয়ে ওঠেনি। আর আমাকে কে পছন্দ করবে ম্যাম? একজন সাধারণ চাকুরে যার জীবনের সবটুকু সময় অফিসের ফাইলেই কাটে। আপনি খুব ভুল ভাবছেন। একজন মানুষের জীবনের সবচেয়ে সুন্দর জিনিস হলো তার সততা এবং দায়িত্ববোধ। এগুলো যার আছে তাকে পছন্দ না করে পারা যায় না। আপনি কি জানেন আপনার মধ্যে এমন একটা চুম্বকীয় শক্তি আছে যা মানুষকে আপনার দিকে টানে? আমি নিজে এখন কাজের বাইরেও আপনার কথা ভাবি। ম্যাম, আপনি সব কি বলছেন? আমি আপনার জুনিয়র, আপনার এমপ্লয়ি মাত্র। আমি জানি আমি কে আর আপনি কে, কিন্তু আয়ান, আমার হৃদয়ে পাথর ছিল। আমার স্বামী মারা যাওয়ার পর আমি কোনোদিন অন্য কাউকে নিয়ে ভাবিনি, কিন্তু সেদিন যখন আপনি আমার বাবার জন্য নিজের রক্ত দিলেন, সেদিন থেকে আমার মনে আপনার প্রতি একটা আলাদা জায়গা তৈরি হয়েছে। এটা শুধু কৃতজ্ঞতা নয় আয়ান, তার থেকে অনেক বেশি কিছু। ম্যাম, আপনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আপনি একজন বড় কোম্পানির প্রধান, এসব কথা আপনার ব্যক্তিত্বের সাথে মানায় না। আপনি বিধবা হিসেবে নিজের সম্মান আগলে আছেন, আমাকে নিয়ে এসব ভাবলে আপনার সম্মান ধুলোয় মিশে যাবে। সম্মান?
সম্মানের ভয় দেখিয়ে আমি নিজেকে কতদিন বন্দি রাখবো? আয়ান, অফিসের ওই মানুষগুলো কি বলবে আমি জানি না, কিন্তু আমি আয়ান আহমেদ নামে একজন মানুষের প্রতি দুর্বল হয়ে পড়ছি। সেটা আমি লুকাতে চাই না। আপনি আমার বিশ্বস্ত মানুষ, আপনি আমার প্রফেশনাল লাইফের সঙ্গী, আর এখন আমি আপনাকে আমার ব্যক্তিগত জীবনের কাছাকাছিও পেতে চাই। নীলার এই অকপট স্বীকারোক্তি আয়নকে এক প্রকার স্তব্ধ করে দিল। অফিসের বারান্দায় দাঁড়িয়ে থাকা কর্মী হয়তো তাদের এই কথোপকথনে কিছুটা আঁচ করতে পেরেছে, কিন্তু নীলার তাতে কোনো বিকার নেই। সে আজ নিজে মনের জমানো সব কথা আয়নার সামনে মেলে ধরল। আয়ন বুঝতে পারল নীলার এই কঠোর গাম্ভীর্যের আড়ালে যে নারীটি লুকিয়েছিল সে আজ মুক্তি পেতে চাইছে, কিন্তু এই পথে কাটা অনেক। অফিসের ষড়যন্ত্র, সমাজের চোখ আর তাদের পদের ব্যবধান, এই সব কিছুর মাঝে আয়ন কি করবে সে নিজেও জানে না। ম্যাম, আপনি যেটা বলছেন সেটা করা মানে কোম্পানির নিয়ম ভাঙা এবং নিজের ব্যক্তিগত জীবনকে একটা বড় ঝুঁকির মধ্যে ফেলা। আমি আপনার এই অনুভূতিকে সম্মান করি, কিন্তু বাস্তবতা মানতে হবে। বাস্তবতা আমি তৈরি করি আয়ান, আমি জানি কিভাবে এসব সামলাতে হয়। এখন আপনি শুধু বলুন, আপনি কি আমার এই অনুভূতিকে এক ফোঁটা সম্মানও দেবেন? আমি আপনার চোখের দিকে তাকালে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি ম্যাম। আপনি নিজে থেকে আমাকে ডাকলে আমার পৃথিবীটা থমকে যায়। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? নীলার ঠোঁটের কোণে আজ এক অন্যরকম হাসি। নীলার জীবনে যে একটা বড় পরিবর্তন এসেছে তা তার বাবা মা কারোর চোখে এড়িয়ে যায়নি। বাড়িতে আগে যেখানে নীলা কেবল ফাইল আর কাজ নিয়ে ব্যস্ত থাকতো, এখন সেখানে সে মাঝে মাঝে আয়নায় নিজেকে দেখে, একলা বসে মুচকি হাসে। তার বাবার মুখে হাসি ফিরেছে, মায়ের মুখে নতুন স্বপ্ন। একদিন রাতে খাবারের পর নীলার মা আর তার ঘরে এসে বসলেন। নীলা, তোর বাবা অনেক দিন ধরে একটা কথা বলতে চাইছে কিন্তু পারছে না। তোর জীবনে তো অনেক ঝড় গেছে, কিন্তু এখন তুই আবার নতুন করে বাঁচার চেষ্টা করছিস। এটা দেখে আমরা খুব খুশি। ঠিকই বলেছ, তোর মা তোর অফিসের ওই আন ছেলেটার কথা আমরা শুনেছি। আমার প্রাণ বাঁচিয়েছে, সে আবার তোর জীবনেও প্রাণ ফিরিয়ে দিয়েছে। তোর মা আর আমি ভাবছিলাম তোরা যদি বিয়েটা সামাজিকভাবে সব মেনে নিয়ে নতুন করে ঘর বাঁধার কথা ভাবতি। কথাটা শোনা মাত্রই নীলা সরাসরি শীতে জমে গেল। বিয়ের কথা, সেই আতঙ্ক, সেই পূর্ণ অভিশপ্ত স্মৃতিগুলো যেন তার মনের পর্দায় ভেসে উঠল। একবার সংসার ভেঙেছে, সেই ক্ষত এখনো তাজা। আর আয়ান, সে তো সরল সৎ একটি ছেলে। নীলার জীবনে তার মতো একজন মানুষ এলে কি সব ঠিক থাকবে, নাকি নীলার অশুভ ছায় আয়ানের কোনো বড় ক্ষতি হয়ে যাবে? মা, তোমরা এসব কি বলছো? আমি একজন বিধবা নারী, সমাজে আমার সম্মান আছে। আমি কি আর কখনো বিয়ে করার কথা ভাবতে পারি? আর আয়ান, ওর জীবনটা সামনে পড়ে আছে। আমার মতো মানুষের ছায়া ওর জীবনে পড়লে ও ধ্বংস হয়ে যাবে। আমি এসব আর শুনতেও চাই না। তুই এত ভয় পাচ্ছিস কেন নীলা? মানুষ তো ভুল থেকেই শেখে। তুই আমাদের কথা ভাব, আমরা তোকে একা দেখে আর শান্তিতে নেই। মা, দয়া করে যাও তোমরা, আমি এসব আর শুনতে পারবো না। আমি কোনোভাবেই আয়নের সাথে নিজের জীবনের ঝুঁকি জড়াতে পারবো না। ও আমার জুনিয়র অফিসার, একজন কর্মী, এর বেশি কিছু আর নয়। বাবা মার ঘর থেকে বেরিয়ে আসার সময় নীলার হাত পা কাঁপছিল। সে আয়নকে অসম্ভব ভালোবাসে, কিন্তু নিজের চেয়ে বেশি ভালোবাসে আয়নের ভালো থাকা। বিয়ের কথা মাথায় আসতে তার মনে হলো আয়ন যদি তার কারণে কোনো বিপদে পড়ে, যদি আবার কোনো ষড়যন্ত্রের শিকার হয়। নীলা ঠিক করলো সে আয়নের থেকে দূরত্ব তৈরি করবে, যে করে হোক আয়নকে দূরে সরিয়ে রাখতে হবে। পরের দিন সকাল থেকে নীলা পুরোপুরি বদলে গেল। আয়ন যখন কোনো ফাইল নিয়ে তার কেবিন এলো, নীলা তার দিকে তাকালো না। তার চোখে সেই চাহনি, সেই আন্তরিকতা যেন সব এক নিমিষে গায়েব। ম্যাম, এই ফাইলগুলো চেক করে সাইন করে দিলে জাপানিজ টিমের মিটিংয়ে যেতে পারি। ফাইলগুলো টেবিলের কোনায় রেখে যান, আমি পরে দেখে নেব। আর হ্যাঁ, এখন থেকে মিটিংয়ে যাওয়ার প্রয়োজন নেই, আমি নিজেই সবকিছু হ্যান্ডেল করব। আপনি আপনার ডেস্কে ফিরে যান। কিন্তু ম্যাম, এই প্রজেক্টের সব ডিটেলসে তো আমার কাছে, আমি ছাড়া আপনি। আমি সবকিছু জানি মিস্টার আহমেদ, আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করবেন না। আপনি আপনার সীমা বজায় রেখে কাজ করুন, এখন যেতে পারেন। আয়ন অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে রইল। মাত্র গতকাল পর্যন্ত নীলা তাকে নিজের জীবনের সবটুকু আবেগ উজাড় করে দিয়েছিল। আজ সে যেন এক সম্পূর্ণ অচেনা মানুষ। আয়ন বুঝতে পারল না কি হয়েছে, তবু সে মন খারাপ করে নিজের ডেস্কে ফিরে এলো। সে খেয়াল করলো নীলা এখন সব জায়গায় দূরত্ব বজায় রাখছে। লাঞ্চে একসাথে বসত দূরের কথা, করিডরে ডাকা হলো, নীলা আয়নকে অন্য দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেন এমন করছো নীলা? তুমি কি ভয় পাচ্ছ? আমি বুঝতে পারছি তুমি কিছু একটা লুকাচ্ছ, কিন্তু এভাবে আমাকে দূরে সরিয়ে তুমি কি নিজে ভালো থাকতে পারবে?
আয়নের বুকের ভেতরটা খালি খালি লাগছিল। নীলাকে ছাড়া তার দিনগুলো কেমন যেন ধূসর। নীলা সেই গম্ভীর চাহনি, তার কাজের প্রতি জেদ, সবকিছুর অভাব সে প্রতিটা মুহূর্তে টের পাচ্ছিল। অফিসের ফাইল নিয়ে কাজ করার সময় মাঝে মাঝে সে নীলার কেবিনের দরজার দিকে তাকিয়ে থাকতো, আশায় যে হয়তো নীলা তাকে ডাকবে। কিন্তু নীলা নিজের কাজের পাহাড়ের নিচে ঢেকে ফেলে আয়ানকে পুরোপুরি এড়িয়ে চলছিল। আমাকে দূরে থাকতেই হবে আয়ান, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে হারিয়ে ফেলতে চাই না। আমার অশুভ ছায়ায় তোমার সরল জীবনটা ধ্বংস করতে আমি পারবো না। ক্ষমা করে দিও আমাকে, কিন্তু এই দূরত্বই তোমার সুরক্ষার একমাত্র পথ। অফিসের লোকজন দেখছে নীলা এখন আগের চেয়ে বেশি কঠোর। কারোর সাথে কথা নেই, কেবল প্রফেশনাল আলাপ। আয়ান যে নীলার মনের এই পরিবর্তনের নেপথ্যর কারণ তা কেউ জানে না। নীলা তার নিজের অনুভূতিকে গলা টিপে হত্যা করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর আয়ান একরাশ কষ্ট বুকে নিয়ে দিনের পর দিন নীলার এই অচেনা রূপটা দেখে চলেছে। ঝুম বৃষ্টির রাতে আয়ান যখন বাড়ি ফিরছিল তখন তার শরীরটা আর চলছিল না। গত কয়েকদিনের মানসিক চাপ, নির্ঘুম রাত আর অফিসের ব্যস্ততায় সে পুরোপুরি ভেঙে পড়েছিল। নীলা সেই শীতল ব্যবহার আর দূরত্ব তাকে ভেতর থেকে মৃত্যুপেড়াই করে রেখেছিল। হঠাৎই রাস্তার মাঝখানে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। অফিসের একজন পিয়ন তাকে কোনো মতে রিক্সা করে নীলার বাসার ঠিকানায় নিয়ে এলো, কারণ আয়নের ফোনে শুধু নীলা নামটাই বারবার ইমার্জেন্সি হিসেবে সেভ করা ছিল। নীলা যখন শুনলো আয়ন অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে, সে নিজের সবকিছু ভুলে পাগলের মতো ছুটে গেল। আয়ান, আয়ান চোখ খোলো, ডাক্তারকে ফোন করো জলদি। আয়ান প্লিজ, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ডাক্তার এসে দেখলেন আয়নের অতিরিক্ত শারীরিক দুর্বলতা আর প্রেশার ফল করেছে। নীলা সারা রাত এক মুহূর্তের জন্য ঘুমায়নি। আয়নের কপালে ভেজা কাপড় দেওয়ার, বারবার তার নাড়ির স্পন্দন চেক করা, সবকিছুর মধ্যে ছিল এক হাহাকার। আয়ন যখন ধীরে ধীরে চোখ মেলল তখন নীলার চোখের নিচে গাঢ় কালো দাগ, চুল এলোমেলো, আর তার হাতের মুঠোর ভেতর আয়নের হাতটা শক্ত করে ধরা। নীলার চোখের সেই আকুলতা আর কান্না দেখে আয়ানের বুঝতে বাকি রইল না, এই শক্ত পাথরের আড়ালে যে হৃৎপিণ্ডটা আছে তা কেবল তার জন্যই স্পন্দিত হয়। এত কাঁদছিলে কেন? আমি তো ঠিক আছি। তুমি জ্ঞান হারিয়েছিলে, তাই ভয় পেয়েছিলাম। অফিসের একজন কর্মীকে তো আর মরতে দেওয়া যায় না। এখন ভালো লাগলে বাসায় যাও, আমার অনেক কাজ বাকি। আইন দেখলো নীলা আবার সেই মুখোশটা পরে নিয়েছে। তার মনের আবেগগুলোকে সে পুনরায় পাথর চাপা দেওয়ার চেষ্টা করছে। আয়নের বুকের ভেতরে একটা জেদ চেপে বসলো, এই মেয়েটা তাকে খোলস থেকে বের করতেই হবে। সে বুঝতে পারলো শুধু ভালোবাসা দিয়ে এই জেদি নারীকে জয় করা যাবে না, একে একটু ধাক্কা দিতে হবে। কাল থেকে সে নতুন এক মিশনের পরিকল্পনা করলো, নীলাকে জেলাস ফিল করানো। পরের দিন অফিসে এসে আইন পুরো বদলে গেল। তার ডেস্কের সামনে এখন আগের মতো ফাইলপত্রের ভিড় নেই, আছে একগুচ্ছ তাজা লাল গোলাপ। লাঞ্চ আওয়ারের আয়ন তার স্মার্টফোনে কারোর সাথে মিষ্টি হাসিতে কথা বলছিল। কার সাথে কথা বলছে ও? এত হাসছে কেন? ওকে ভুলে গেছে কাল রাতে আমি ওর জন্য কি করেছি? বিকেলে আয়ন যখন অফিসে করিডোর দিয়ে যাচ্ছিল তার পাশে এসে দাঁড়ালো মার্কেটিং বিভাগের নতুন যোগ দেওয়া সুন্দরী অফিসার সাইরা। সাইরা খুব কৌশলে আয়নের হাত জড়িয়ে ধরলো এবং দুজনে হাসাহাসি করে অফিসের বাইরে কফি খেতে যাওয়ার প্ল্যান করলো। আর নীলার কেবিনের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিল। সে জানতো নীলা এখন জানালা দিয়ে দেখছে। কফিটা কিন্তু তোমার পছন্দের জায়গাতেই খাবো। চলো, এই বোরিং কাজ থেকে একটু মুক্তি পাওয়া যাক। অবশ্যই, তোমার সাথে কফি খাওয়াটা আমার অনেক দিনের শখ। আয়ন আর সাইরা যখন অফিসে করিডোর দিয়ে বের হচ্ছিল নীলা আর স্থির থাকতে পারল না। সে কেবিন থেকে ঝড়ের বেগে বেরিয়ে এলো, তার চোখের সামনে যেন আগুনের হলকা। মিস্টার রায়ান, এই ফাইলটা এক্ষুনি চেক করা দরকার। আপনি কোথায় যাচ্ছেন? সরি ম্যাম, এখন আমার ব্যক্তিগত সময়। ফাইলটা কাল সকালে চেক করব। সাইরা, চলো, দেরি হয়ে যাচ্ছে। আপনি কি জানেন এখন অফিস আওয়ার চলছে? আমি আপনাকে পারমিশন দেইনি। ম্যাম, আমি তো এখন প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফের মধ্যে দূরত্ব রাখতে শিখছি। আপনি তো শিখিয়েছেন প্রফেশনালিজম কিভাবে মেনটেন করতে হয়। আয়ন চলে গেল। নীলা নিজের হাতের কলমটা রাগে টেবিলের ওপর ছুঁড়ে ফেল। সে আজ প্রথমবার অনুভব করলো যে আয়নকে সে নিজের মতো করে ব্যবহার করেছিল। সে আজ অন্য কারোর সাথে হাসছে,
তার মনের ভেতরে সেই বিষাক্ত ঈর্ষা এখন আগুনের মতো জ্বলছে। সে জানে এই ঈর্ষা তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু এখন আর পিছু ফেরার পথ নেই। সারেকে নিয়ে আয়নের এই নতুন খেলাটা বেশ জমে উঠেছে। প্রতিদিন আয়ন নতুন নতুন কৌশলে সায়রাকে নিয়ে লাঞ্চে যায়, তাকে উপহার দেয়, আর নীলার চোখের সামনে তাদের খুনসুটি চলতে থাকে। নীলা ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। আগে যে নীলা আয়নের দিকে আর চোখে তাকাতো, এখন সে আর পারছে না। অফিসের করিডোরে আয়নকে সায়রার সাথে হাসতে দেখে নীলা নিজের কেবিনে গিয়ে ফাইলের সজোরে এক ঘুষি মারল। তার হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে যাচ্ছে। এতদিন সে আয়নকে দূরে সরিয়ে রেখেছিল নিরাপত্তার দোহাই দিয়ে, কিন্তু আয়ন যখন সত্যি অন্য কারোর হয়ে যাচ্ছে, তখন তার প্রতিটা শিরায় আগুন জ্বলছে। এক বিকেলে অফিসে মিটিং শেষে নীলা আয়নকে তার কেবিনে আটকে ফেলল। তার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আপনি কি শেষ পর্যন্ত আমাকে এই কষ্টই দেবেন আয়ান? প্রতিদিন ওই মেয়ের সাথে আপনাকে দেখে আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি জানেন না আপনি আমার কতটা বড় ক্ষতি করছেন। আমি কি ক্ষতি করছি নীলা? আমি তো কেবল আমার জীবনে নতুন কাউকে খুঁজছি, কারণ আপনি তো আমাকে কোনোদিন আপন করে নেননি। আমি কি একা বেঁচে থাকতে পারি না? না, আপনি পারবেন না, কারণ আপনি আমার। আমি আপনাকে ভালোবাসি আয়ান। আমার জীবনের সবটুকু সুখ এখন আপনার মাঝে, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাকে কোনো দিন নিজের করতে পারবো না। আমাদের এই ভালোবাসার পরিণতি খুব ভয়াবহ হবে। আপনি আমাকে আর পিছু করবেন না। দয়া করে আমার জীবন থেকে চলে যান। এ আপনি কি বলছেন? ভালোবাসা যদি সত্য হয় তবে তাকে বাধা দেওয়ার মতো শক্তি পৃথিবীতে নেই। আপনি কেন নিজেকে নিজে শেষ করছেন? কিসের ভয় আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে? আপনি দয়া করে বেরিয়ে যান, আমি আর কথা বাড়াতে পারছি না। নীলা দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। আয়ন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝেছে নীলার এই ভয়ের পেছনে কোনো গভীর অন্ধকার লুকিয়ে আছে। পরের দিন সকালে আয়ন ঠিক করলো সে নীলার অতীত জানতে নীলার বাবা মায়ের সাথে দেখা করবে। সে নীলার বাবার পাশে গেল। তাকে দেখে নীলার বাবা মা খুব আন্তরিকভাবে গ্রহণ করলেন, কারণ তারা জানতেন আয়নই তাদের মেয়ের জীবনের শেষ হাসিটুকু ফিরিয়ে এনেছিল। বাবা আয়ান, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। নীলা আমাদের সাথে কথা বলতেও ভয় পায়। ওকে যে তুমি কতটা বদলে দিয়েছো তা বলে বোঝানো যাবে না। এতদিন পরে তোমার সাথে মিশতে গিয়ে নীলার মুখে যে হাসি দেখেছি সেটা আমরা বছরের পর বছর দেখিনি। নীলার জীবনে আকাশ নামে একটা ছেলে ছিল। দীর্ঘ 5 বছরের গভীর প্রেমের পর তারা বিয়ে করেছিল। নীলা তখন স্বর্গে ছিল, কিন্তু বিয়ের মাত্র 1 মাসের মাথায় এক ভয়াবহ কার অ্যাক্সিডেন্টে আকাশ মারা যায়। সেই শোক নীলা নিতে পারেনি। আকাশকে হারানোর পর সে নিজেকে এমন এক কঠিন পাথরের আবরণে জড়িয়ে নেয় যেখানে ভালোবাসা মানে মৃত্যু। এই ধারণা তার মনে গেঁথে গেছে। সে ভয় পায় আবার যদি সে কাউকে ভালোবাসে তবে সেই মানুষটাও তার অভিশপ্ত ছায় মারা যাবে। নীলার বাবার মুখে এই করুণ সত্য শোনার পর আয়নের সমস্ত ক্ষোভ মুহূর্তে জল হয়ে গেল। সে বুঝতে পারল নীলা তাকে ভালোবাসতে ভয় পাচ্ছে না, সে ভয় পাচ্ছে আয়নকে হারাতে। নীলা সেই শীতল ব্যবহার, সেই দূরত্ব সবই ছিল আয়নের মৃত্যু থেকে বাঁচানোর এক ব্যর্থ চেষ্টা। আমি বুঝতে পেরেছি আঙ্কেল, নীলার এই ভুল ধারণা আমি ভাঙবো। ও আমাকে ভয় পেতে শিখিয়েছে, কিন্তু আমি ওকে জীবন দিতে শেখাবো। আকাশ নীলার অতীত হতে পারে, কিন্তু আমি ওর বর্তমান এবং ভবিষ্যৎ। আয়ন মাথা নিচু করে বেরিয়ে এলো। আকাশের স্মৃতি নয়, বরং নীলার এই অন্ধকার বিশ্বাসী তাদের প্রধান বাধা। আয়ন এখন জানে তার লড়াইটা কি। সে এখন আর ঈর্ষা জাগানো নাটক করবে না, বরং সে নীলা সেই ভেঙে যাওয়া বিশ্বাসটাকে আবার গড়ে তুলবে। সে প্রতিজ্ঞা করল নীলার এই অভিশপ্ত পাথরের দেওয়াল সে তার ভালোবাসা দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে। আজকের সকালটা এনকে গ্রুপে একটু অন্যরকম। নীলার মনে কোণে জমে থাকা দীর্ঘদিনের ভয় আর কুসংস্কারের মেঘগুলো আজ যেন উবে গেছে। আগের রাতের এক ঘটনার পর থেকে পুরো অফিসের আবহাওয়াটাই বদলে গেছে। গত রাতে আয়ান নীলার বাসার ছাদে নীলার সাথে সরাসরি কথা বলেছিল। সে কোনো রাগ বা অভিযোগ নয়, বরং পরম মমতা দিয়ে নীলার সমস্ত ভয় মুছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। আয়ান, তুমি এখনো বুঝতে পারছো না আমার ভয়টা কোথায়? আমি আবার সেই কাল রাত্রি দেখতে চাই না। আকাশকে হারানোর পর আমি বেঁচে থাকাটাই ভুলে গেছিলাম। আমার মনে হয় আমার ভালোবাসার মানুষের আয়ু কম। নীলা, জীবন আর মৃত্যু আল্লাহর হাতে। আকাশ যা ছিল তা অতীত। আমি তোমার বর্তমান এবং তোমার আগামী দিনের সবটুকু সুখের সঙ্গী। আমি কোথাও যাচ্ছি না। চলো নতুন করে সব শুরু করি। তোমার এই পাথরের আবরণের ভেতর থেকে তোমাকে আমি মুক্তি দিতে এসেছি। আয়নের এই অটল বিশ্বাস আর ভালোবাসা নীলার মনে এক সাহস জোগালো। সে বুঝতে পারল আকাশ তার স্মৃতিতে থাকবে, কিন্তু তার জীবন তো থেমে থাকার নয়। আজ অফিসে জয়েনিং এর পর নীলার ঘোষণা করলো যে তারা এখন থেকে
বস এবং এমপ্লয়ি নয়, তারা একে অপরের জীবনে অবিচ্ছেদ্য অংশ হতে চলেছে। আজ থেকে আমি কেবল নীলা রহমান নই, আমি আয়ানের নীলা। অফিসের কাজে কোনো অবহেলা থাকবে না, তবে আমাদের ব্যক্তিগত সম্পর্কের সীমাটা এখন থেকে আমি ঠিক করব। যারা এতকাল আমাদের নিয়ে কানাঘুষা করেছো তাদের জানিয়ে রাখি, আমরা বিয়ে করছি। এই প্রতিশ্রুতি আমি রাখবো নীলা। আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকবো। আমাদের জীবনে আর কোনো অতীত বা অভিশপ্ত ছায়া থাকবে না, কেবল আমাদের আগামী দিনের উজ্জ্বল আলো থাকবে। অফিসের কর্মীরা তাদের এই সিদ্ধান্তকে চমকে গেল। নীলার বাবার মুখে আজ তৃপ্তির হাসি। তিনি বুঝতে পারছেন তার মেয়ে এতদিন পরে সত্যিকারের শান্তি খুঁজে পেয়েছে। আকাশের স্মৃতি নীলার মনে এক সুন্দর অধ্যায় হয়েই থাকবে, কিন্তু আয়নের সাথে নীলার এখন নিজের নতুন গল্পের পাতা খুলছে। তোমরা দুজনেই সুখী হও আয়ান। নীলাকে ভালো রাখার ভার তোমার হাতে দিলাম। ও এতদিন যে ভালোবাসা পায়নি, আজ তা পূরণ করার সময় এসেছে। আমি ওকে সবসময় আগলে রাখবো আঙ্কেল। ও আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। কিছুদিনের মধ্যেই এক ঘরোয়া অনুষ্ঠানে আয়ন আর নীলা বিয়ে করে নিল। নীলার বাড়ির সেই উষ্ণতা কেটে গিয়ে এখন হাসির গুঞ্জন শোনা যায়। অফিসে নীলা এখন আগের চেয়ে অনেক বেশি নম্র এবং হাসি খুশি। আয়ন আর নীলা কেবল অফিসের প্রজেক্টে নয়, জীবনের প্রজেক্টেও এখন সেরা পার্টনার। অতীতের সমস্ত ভয়কে পেছনে ফেলে এক নতুন স্বপ্নের পথে তাদের যাত্রা শুরু হলো। অভিশপ্ত অতীতের ছায়া ভেঙে তারা আজ জীবনের জয়গান গাচ্ছে। আর তাদের এই ভালোবাসার পূর্ণতা দেখে আকাশের স্মৃতিটাও এখন কেবল এক আকাশের মতো বিশাল এবং শান্ত হয়ে নীলার জীবনের সাথে মিশে আছে।